হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? পুরোদের আরেকবার ওয়েলকাম ব্যাক আর নতুনদের ওয়েলকাম জানিয়ে আমি ইন্দ্রাণী শুভেন্দুকে সঙ্গে নিয়ে চলে এসেছি অড কাপলের আর একটা এক্সাইটিং ভিডিও নিয়ে। এই ভিডিওটা তো ডেফিনেটলি এক্সাইটিং, কারণ এই গত 3 বছরে আমাদের ইউটিউব জার্নিতে আমরা প্রথম একটা কোয়েশ্চেন অ্যান্ড আনসার ভিডিও শুট করতে বসেছি, যেটা নিয়ে আমি খুব এক্সাইটেড। আমি যতটা এক্সাইটেড, শুভেন্দুর জাস্ট কি বলবো নিজের ব্যাপারে, কি করবো এসব বলতে হচ্ছে। যাই হোক, এর আগে গাড়ি রিলেটেড যা আপনাদের কোয়ারিজ ছিল সেটার জন্য একটা আলাদা ভিডিও অলরেডি আমরা বানিয়েছি। যারা এখনো দেখেননি বা আমাদের রোড ট্রিপ যারা দেখে, যাদের মনে অনেক কোয়েশ্চেন থাকে যে কিভাবে কি ট্রিপ প্ল্যান করি, কি হ্যানত্যান ইত্যাদি নিয়ে একটা কিন্তু ডেডিকেটেড ব্লগ ইতিমধ্যেই চ্যানেলে রয়েছে। আপনারা যদি না এখনো দেখে থাকেন, এই ভিডিওটা শেষ করে ওইটা দেখে দিতে পারেন। তো আজকে আর খুব ইন্ট্রোটা বড় করবো না, কারণ নিজেদের ইন্ট্রো দেওয়ার আছে আজকে। তো সোজা শুরু করি আজকের ভিডিওটা, কেমন? তো প্রথম প্রশ্নটা করেছেন হচ্ছে শান্তনু রয় চৌধুরী 7384। দিদি, তুমি খালি ক্যামেরা নিয়ে থাকো, শুভেন্দু দাকে কেন এক্সপ্লেন করতে দাও না? সর্বনাশ। আমি একটু ফুটেজ খেতে ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, আপনার কথা মেনেই আজকে শুভেন্দু দাই ভিডিও শুরু করবে। তো তুমি তোমার ইন্ট্রো দাও, তোমার সম্পর্কে কিছু বলো। তার আগে আমি এই কথাটা বলি যে এই যে যিনি কমেন্ট করেছেন এবং বলেছেন যে ক্যামেরাটা ও সবসময় নিয়ে থাকে, না উনি কিন্তু ঠিক ভুল বলেননি কিছু, এটা ঠিকই বলেছে যে ক্যামেরাটা ও নিয়ে থাকে, কিন্তু এটাও ঠিক যে ইন্দ্রাণী কিন্তু একটা সময় ফটোগ্রাফি সাংঘাতিক ভাবে করতো, স্টিল ফটোগ্রাফি। তখন আমি রীতিমতো পোজ দিতাম এই কলকাতার যত পার্ক আছে সমস্ত পার্কে গিয়ে, আর ও ছবি তুলতো। সেই সময় ওর কোনো তেমন ছবি নেই। আমি এই পাশে একটা ছবি চালিয়ে দিচ্ছি, আপনারা এখন দেখতে পাচ্ছেন। এই যে ছবিটা, এটা কিন্তু ওরই তুলে দেওয়া, আমার ছবি। তো ও কিন্তু এখন এই বিয়ের পরে হয়েছে যে ও নিজেকে একটু এখন ক্যামেরার সামনে তুলে ধরতে ভালোবাসে, একটু কথা বলতে ভালোবাসে। তো যাই হোক, তো কি জানো কি বলতে বলে আপনার সম্পর্কে 2 লাইন বলুন। আচ্ছা, আমি নিজের সম্পর্কে কি বলবো? আমার নাম শুভেন্দু পাঠক, আমি কলকাতায় থাকি এখন। আমার বাড়ি মালদা, সেখানেই বড় হয়ে উঠেছি। ফার্স্ট ইয়ারে 2013 সালে আমি কলকাতায় আসি। এসে তারপরে এখানে কলেজে ভর্তি হওয়া। না ওইটাতে আসবো, মানে তুমি বলো যে মালদায় তোমার একটু মানে একটু ফ্যামিলির কথা বলো, একটু স্কুলিংটা একটু ছোট করে বলো। হ্যাঁ, আমার পরিবার একটা যৌথ পরিবার। একটু স্পিডে বলো। আমি আসলে একটু স্লো কথা বলি অনেক। আচ্ছা, আপনারা বলবেন আমি যে স্লো কথা বলি তাতে আপনাদের মানে অনেকেরই কাদের মনে হয় যে শুভেন্দু খুব স্লো কথা বলে? আমার মনে হয় কাটতে ভীষণ অসুবিধা হয়। এবার ট্রিপে আমি 2টো ভিডিও এডিট করেছি, মানে মানে কাটতে কাটতে আমার। যাই হোক, ব্যাক টু দ্য পয়েন্ট, বলো। তো আমি বেড়ে উঠেছি একটা যৌথ পরিবারে। আমার বাড়িতে আমার বাবা, মা, কাকু, কাকিমা, ঠাম্মা তখন ছিল, এখন নেই, পিসির ছেলে মেয়ে, সবাই আমরা থাকি একটা বাড়িতে। যাই হোক, তো সেখানে বেড়ে ওঠা আমার। আমি পড়তাম গ্রামেরই একটা স্কুলে। তার আগে আমি যে প্রাইমারি স্কুলটাতে পড়েছি সেটাও আমার একদম বাড়ির পাশে, মানে প্রাচীরের ওপারটাতে আর কি। এটা আমার বাড়ি, তার পাশে হচ্ছে আমার স্কুল। আর আমি যে হাই স্কুলে পড়েছি সেটাও হচ্ছে আমার বাড়ি থেকে পায়ে হেঁটে হয়তো ওই 5 মিনিটের রাস্তা। তো আমাকে কোনোদিনই খুব একটা জার্নি করতে হয়নি। কিন্তু আমি যখন এখানে পড়াশোনা করতে আসি তখন অনেকটা দূরে চলে আসি। তো এই ছোট্ট। তারপরে তুমি বলো, মানে ক্লাস 10 অবধি কেমন ছিল তুমি পড়াশোনায়? মোটামুটি ক্লাস 10 অবধি আমি সায়েন্স গ্রুপে খুব খারাপ ছিলাম। আমার অঙ্কটা একেবারেই ভালো লাগতো না, অঙ্কে আমার রেজাল্ট খুব একটা ভালো হতো না। কিন্তু অদ্ভুতভাবে মানে আর্টস যে কোনো সাবজেক্টেই আমার রেজাল্ট সাংঘাতিক ভালো হতো। এবং সায়েন্স গ্রুপ আমি বললাম ঠিক, কিন্তু আমার লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স আমার ভালো নাম্বারই ছিল। আমার অঙ্কটাতেই যত সমস্যা আমার ছিল চিরদিনই। আর মানে অন্যান্য সাবজেক্টে এমন হতো, বিশেষত বাংলা, ইংলিশ, জিওগ্রাফি, হিস্ট্রি, সেই সময়টাতে না টিচাররা আমাকে ডাকতো যে আমি কিছুক্ষণ যেন ক্লাসে আর কি ওই যে প্যারাগুলো দিত সেগুলো আমি পড়ে পড়ে শোনাতাম। তো আমার রিডিং যে ক্যাপাবিলিটি, যখন মানুষ সব দেখবেন শুধু পড়ছি রিডিং পড়লেই পড়া হয় না,
এই রিডিং পড়ার মধ্যে যে বিরাম চিহ্ন থাকে, যে পাংচুয়েশন গুলো থাকে, সেগুলো বুঝে বুঝে পড়াও একটা ব্যাপার। তো সেইটা আমি হাই স্কুলে খুব ভালো করতাম, তো সেই কারণে আমাকে তখন ডাকতো। তো তারপরে আরো অনেক কিছু ব্যাপার আছে। আমি খুব কম্পিটিশন করতাম। কম্পিটিশন মানে স্কুলের যে কোনো কম্পিটিশনে আমাকে পাঠানো হতো। কিসের জন্য? সেটা হচ্ছে তাৎক্ষণিক বক্তৃতা। তাৎক্ষণিক বক্তৃতা আমি দিতাম এবং আমি স্টেট চ্যাম্পিয়ন হয়েছিলাম 2012-এ। সেবারই আমার প্রথমবার কলকাতায় আসা, 2012 সালে। তো তারপরে এইচএসে তোমার কি সাবজেক্ট কম্বিনেশন ছিল? এইচএসে আমি আর্টস নিলাম। আমার মাধ্যমিকে আমি স্টার পেয়েছিলাম। তো পাওয়ার পরে তখন আমার টিচাররা সবাই এসে বললো যাতে আমি সায়েন্স নিয়ে ভর্তি হই, কিন্তু আমি তো নিজেকে চিনতাম, আমি তো জানি আমি কি, আমি স্টার পেয়ে গেছি সে আলাদা ব্যাপার, কিন্তু আলটিমেটলি যদি আমি সায়েন্স নিয়ে পড়ি তাহলে আমি যে খুব বেশি দূর আমি যাবো না সেটা আমি খুব ভালো করেই জানতাম। তো আমি তাই সেই সময় আর্টস নিই। আর আর্টসে আমার সাবজেক্ট ছিল বেঙ্গল ইংলিশ তো থাকেই, আর তার পাশাপাশি ছিল হচ্ছে পল সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, ফিলোসফি। তো এইচএসে কেমন রেজাল্ট হয়েছিল? হ্যাঁ, এইচএসেও আমার এসেছিল বোধহয় 88% বোধহয় এসেছিল এইচএসে। তারপরে তো কলকাতায় এলাম, এখানে ওইটাতে আসছি ধীরে ধীরে। তো মোটামুটি তোমার ছোটবেলাটা কিরকম কেটেছে মালদায়? আমার ছোটবেলা কেটেছে যেরকম, সেটা মানে আমি বলে বোঝাতে পারবো না। আমার ছোটবেলা ভীষণ হ্যাপেনিং ছিল। গ্রামে যেটা হয় আর কি, সত্যি কথা বলতে, শহরে আমার যেটা মনে হয়েছে যে শহরের সবকিছুর একটা নিয়ম থাকে, যে আপনি এতটুকু করতে পারবেন বা এইটুকুটাই আপনার খেলার জায়গা। গ্রামে সেটা থাকে না। গ্রামে বাবা মাকে না বলে সে বাগানের ভেতরে চলে গেছি হয়তো 4-5 কিলোমিটার সাইকেল চালিয়ে, সে বাড়ির কেউ জানে না। তারপরে রাস্তার একটা লোক এসে খবর দিচ্ছে তোর বেটাকে দেখলাম অমুক জায়গায়, বাড়ি থেকে 8-10 কিলোমিটার দূরে একটা সাইকেল নিয়ে চলে গেছি আমি। মা তো বকতো। আমার মায়ের খুব টেনশন ছিল কি, যে মানে আমার ছেলের যেন কোনোভাবে কিছু না হয়ে যায়। আমার মা আসলে প্রথম থেকেই খুব পজিটিভ ছিল আমাকে নিয়ে কিছু কিছু বিষয়ে। কারণ আমার জন্মের পরে আমার একটা বোন মারা যায়, তো সেই কারণে আমার মা তারপর থেকেই আমাকে নিয়ে খুব প্রোটেক্টিভ হয়ে গেছিল। তো সেই কারণে আমি এরকম কোনো কাণ্ড ঘটালে, এরকম জলে নেমে গেলে, গঙ্গায় চলে গেলে, বা বাড়ি থেকে 14-15 কিলোমিটার দূরে চলে গেলে, সেসব নিয়ে মা খুব টেনশন করতো। কিন্তু ওই আর কি, তখন ওই সেন্সগুলো তার কাজ করে না। এখন মনে হয় যে হ্যাঁ, সেই সময় ওটা করে সত্যি আমি টেনশনে তাদেরকে ফেলে দিতাম, কিন্তু ওগুলো তখন আর কি মাথায় আসে। তখন সেটাই ভালো লাগতো যে কখন বিকেল হবে আর আমি বেরিয়ে পড়বো সাইকেল নিয়ে। আমি সাইকেল চালাতে খুব ভালোবাসতাম, মানে ভালোবাসতাম মানে সত্যি ভালোবাসা, মানে শুধুমাত্র যে কাজে কর্মে যাবো তার সেই কারণে না। মানে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে সে যাচ্ছি তো যাচ্ছি, কোনো হিসেব নেই। প্যাডেল করছি 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 করছি, যখন গিয়ে থামলাম তখন হয়তো বাড়ি থেকে চলে গেছি 12-13 কিলোমিটার দূরে, এরকম আর কি। এবার আমি আমার ব্যাপারে খানিকটা বলে নিই, তারপর আবার সেই প্রসঙ্গে আবার ওর ব্যাপারে আসবো। তো আমার নাম ইন্দ্রাণী মুখার্জি, এতদিনে সবাই হয়তো জেনে গেছেন। আমার বাড়ি কলকাতায়, এখানেই আমার বড় হওয়া। আরো প্রিসাইজলি বলতে গেলে সাউথ কলকাতায়, আরো প্রিসাইজলি বলতে গেলে বেহালায়। তো কি বলবো, যে বেহালায় ও এখন আমাকে টেনে নিয়ে এসছে, সেই জাদু টোনা করে বল। না যাই হোক, তো এখানে আমার জন্ম, বড় হয়ে ওঠা, এবং আমার ক্লাস মানে ইনফ্যান্ট থেকে ক্লাস 12 অব্দি আমি একটা স্কুলেই পড়েছি। ও যেমন স্কুল বদলেছে, আমি একটা স্কুলেই পড়েছি। আমার স্কুলের নাম হচ্ছে বরিশা গার্লস হাই স্কুল। স্কুলটা বেহালা শখের বাজারে। মানে আমার স্কুলের আরেকটা নাম আছে, ওটা হচ্ছে দ্বাদশ। মানে যেহেতু 12টা শিব মন্দির আছে আমার স্কুল লাগোয়া, তাই ওটাকে অনেকে চলতি নাম হিসেবে দ্বাদশ বলতেই আর কি চেনে। প্লাস আমাদের বেহালা তথা কলকাতার অন্যতম পুরনো যে পুজো, চণ্ডী পুজো, সেটাও কিন্তু শখের বাজারেই হয়, একদম মানে মন্দির লাগোয়াই স্কুল বলা যেতে পারে। তো সেখানে 12টা বছর আমার কেটেছে। ছোট থেকে পড়াশোনায় আমি খুব অ্যাভারেজ ছিলাম, কিন্তু মানে কি বলবো, অ্যাভারেজের থেকে একটু বেশি ছিলাম বলবো। মানে খুব ভালো, মানে কখনো আমি র্যাঙ্ক করতাম না কখনো ক্লাসে, বাট আমার মানে মার্কশিট বলতো আই ওয়াজ আ গুড গার্ল। মানে পড়াশোনার দিক থেকে বলছি, কারণ পড়াশোনার দিক থেকে আমি ভীষণই মানে কি বলবো, খুবই মনোযোগী ছিলাম। কারণ এইটা আমাকে সবসময় বোঝানো হতো যে ভালো করে পড়াশোনা করো, যেটা একটা মানে মিডল ক্লাস ফ্যামিলিতে একটা মানে মেয়ের বাবা মা যেটা ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, নইলে কিন্তু এটা হবে না ওটা হবে না এরকম।
তো পড়াশোনাটা আমি মানে নির্ভেজাল ভাবেই মন দিয়ে করতাম। তো তারপর ধীরে ধীরে যখন একটু বড় হলাম বুঝতে পারলাম যে ওর মতোই মানে অঙ্ক বিষয়টা আমার জন্য না। আর আমার বাবা অঙ্কে মানে খুবই ভালো, তো বাবা আমাকে ক্লাস 7-8 অব্দি অঙ্ক করিয়েছে। তারপরে মানে বাবার কি হতো মানে পেশেন্স থাকতো না, মানে বুঝতে পারতাম খুব রেগে যেত প্রচন্ড। তো তখন বললো যে না আমি আর করাবো না, তখন স্যার দিয়ে দিয়েছিল। তো ওই স্যারের হাত ধরেই মানে গৌরাঙ্গ স্যার, আমি নামও বলছি, মানে উনি ছিলেন বলেই আমার অঙ্কে 5 নম্বর, মানে শুধু 5 নম্বর না, মাধ্যমিকে খুব ভালো নাম্বার পেয়ে আমি পাস করেছিলাম, মানে 78 এরকম নাম্বার পেয়ে আমার মনে আছে আসলে। কারণ তার আগে আমার যে অঙ্কের মানে হাল ছিল। আর সত্যি কথা বলতে ক্লাস 10 অব্দি আমি নিজেকে না মানে খুঁজেই পাইনি। মানে আজকে আমাকে আপনারা যতটা অর্গানাইজড, যতটুকু পলিশ বলবো না, মানে যতটুকু অর্গানাইজড আমি নিজেকে করতে পেরেছি, আমি ভীষণ খেইহারা একটা মেয়ে ছিলাম। আমি বুঝতে পারতাম না যে আমার এরিয়া অফ ইন্টারেস্ট কি, আমি কি ভালোবাসি। একটা ছোটবেলায় একটা মানে মধ্যবিত্ত বাড়িতে একটা মেয়েকে যা শেখানো হয়, গান, যোগ ব্যায়াম, সাঁতার, মানে এগুলো আমি সব শিখেছিলাম। তো সাঁতারটা পুরোপুরি শিখে উঠতে পারিনি। তো ওই সমস্ত আর কি ছোটবেলাটা যেরকম কাটে। আর আমার বাড়িতে আমার বাবা মা, আমার জেঠু জেঠিমা, জেঠুর 2 ছেলে, মানে একটা আমার দাদা আমার থেকে 5 বছরের বড়, আর আমার ভাই আমার থেকে একদম 5 বছরের ছোট। ওরা আমার জেঠুর 2 ছেলে, প্লাস আমার পিসি আর ঠাম্মা। এটা ছিল আমাদের ফ্যামিলি। আমরা এক বাড়িতে থাকতাম, মানে জয়েন্ট ফ্যামিলি বলবো না, আমাদের খাওয়া দাওয়া আলাদাই ছিল, তবে এক ছাদের নিচে আমরা থাকতাম, এখনো থাকি রাদার। ঠাম্মা নেই, যাই হোক। তো ছোট থেকে বড় হয়ে ওঠাটা আমি না মানে ভীষণ একটু ইন্ট্রোভার্ট ছিলাম, আমি খুব একটা কথা বলতাম না। আর আমাকে না মানে ছোটবেলায় মানে অনেকে আর কি বলতো মজা করে, তো ছিচকা ধুনে, মানে আমাকে কেউ যদি একটু মানে পান থেকে চুন খসলে আমি ভ্যা করে কাঁদতাম। তো একটু ইমোশনাল টাইপের ছিলাম। এটা আরেকটা কারণ, মানে সত্যি কথাই বলছি, আমার মা বাবা যেহেতু দুজনেই ওয়ার্কিং ছিল, তো সারাদিন ওরা কেউ থাকতো না। তো আমি নিজের মধ্যে নিজের মতো থাকতাম। আর বন্ধু বান্ধব বলতে দাদা, ওরা যেহেতু ছেলে, আর আশেপাশে সব বন্ধুরা সব ওরা মানে ছেলেরা, তো আমাকে কি করতো ওরা, যে বলতো ওরা ক্রিকেট খেলতে, বলতো তুই ফিল্ডিং কর, আর এদিক ওদিক বল মারতো, আর আমাকে বলতো তুই কুড়িয়ে নিয়ে আয়। এই ছিল কাজ। তো সেটা খুব বেশি দিন ভালো লাগতো না। তো নিজের মতো নিজে খেলনাবাটি, এইটাই ছিল আমার ছোটবেলা। তো তারপর যখন মানে মা বাবা দেখলো যে এ একা একা সারাদিন বাড়িতে থাকে, তো আমার মামার বাড়ি আমার বাড়ি থেকে খুব কাছে। তো আমার ওই খুব ছোট থেকে, তখন কত ছোট মনেও পড়ে না, মানে 2-3 পড়ি হবে, তখন থেকে মা বাবা আমাকে মামা বাড়িতে রেখে অফিস চলে যেত। তো মামার বাড়ির দিকটা একটুখানি বলি, যে আমার মায়ের মানে আমার নিজের দাদু দিদা বা মায়ের কাকু কাকিমা, আমি ছোট দাদু ছোট দিদা বলি, মায়ের পিসি মশাই আমি মেজ দিদা মেজ দাদু বলতাম। তো ওনারা সবাই এক জায়গায় থাকেন, একটা মানে একই এলাকায় থাকেন। তো আমার মামার বাড়ির দিকে না আমি ছিলাম প্রথম সন্তান। তার আগে মানে আমার যারা মানে মামারা বা মাসিরা, মানে মায়ের যারা কাজিন ব্রাদার সিস্টার্স আছেন, তো তাদের ছানাপোনা অনেক পরে হয়েছে, মানে আমি একমাত্র বাচ্চা, এবং তাকে নিয়ে মানে আমার মামা বাড়ির যা ভালোবাসা পেয়েছি, এইটা আমার মনে হয় শুভেন্দুর একটু গ্যাপ রয়েছে, কারণ ও দিদাকেই দেখেনি। আমি আমার ঠাকুরদাকে আমি দেখিনি, আমার দিদাকে আমি দেখি। তো সেই দিক থেকে আমি খুব ব্লেসিং। আমি আমার ঠাকুরদা ঠাম্মা, দিদা দাদু, ওদিকে মায়ের যারা কাকু পিসি সবাইকে আমি দেখেছি, আর তারা সবাই আমাকে ভীষণ ভালোবাসে, এবং যারা এখন নেই ভীষণ ভালোবাসতো। মানে আমি গেলে আমার পছন্দের খাবার বানানো, মানে আমি মানে তাই বলে যে খুব স্পয়েল ছিলাম তা কিন্তু না, শাসনও ছিল কিন্তু খুব ভালোবাসাও ছিল। তো এইটা আমি ওকে বলি যে তুই তো দিদাকে পাসনি, এটা যে একটা মানে কত বড় খাতা, ও ঠাম্মাকে পেয়েছে অনেক। না, আমার ঠাকুমা আর আমার পিসি, আমার ছোট পিসি আর আমার ঠাকুমা, এদের জগৎ জুড়ে ছিলাম আমি। মানে আমি মামার বাড়ি গেলে এরা কাঁদতে বসতো, দুজন গলা জড়াজড়ি করে কাঁদতো যে আমি যাচ্ছি মামার বাড়ি। তো আমি এদের ভালোবাসাটা পেয়েছি, কিন্তু মামার দিকটা সত্যি, মামার বাড়ির দিকটা আমার গ্যাপ ছিল, কারণ দিদার জন্য স্পেশালি আমি বলছি না, দিদা দাদু থাকা মানে কি বলতো, মানে দিদা দাদু থাকায় মানে আমার মনে হয় মামা বাড়ি থাকা, আমার মনে হয়। সব ক্ষেত্রে হয়তো ভুল, আমি সবার ব্যাপারটা বলছি না, তবে মানে এই ভালোবাসাগুলো আমি জাস্ট মানে কুড়িয়ে কুড়িয়ে নিয়েছেন। আর আমি ভীষণ রকম ব্লেস যে আমাকে ওনারা বড় হওয়া অব্দি দেখেছেন, এরকম না যে ছোটবেলায় দেখেছেন, একদম বড় হওয়া অব্দি সবাই দেখেছে। তো তারপরে মানে যেহেতু দিনের একটা অধিকাংশ সময় আমার দিদার কাছে কাটতো, দিদা দাদুর কাছে, তো
মানে আমার আমি কি খাবো থেকে শুরু করে আজকে কি হোমওয়ার্ক আমাকে স্কুলে দিয়েছে সেগুলো করানো থেকে শুরু করে, বিশেষত গ্রামার আমি একটু ডিটেলসে বলছি কারণ এক একজনের ছোটবেলা তো এক এক রকম হতে পারে, আমার গল্প থেকে কেউ নিজেকে রিলেটও করতে পারে। মানে গ্রামার, বাংলা হোক বা ইংরেজি, টেন্স, মানে ধরে ধরে আমার দিদা আমাকে পড়াতো। মানে যেহেতু আমি বাংলা মিডিয়াম স্কুলে পড়েছি, ফলত খুব ছোট থেকে আমার ইংলিশটা একটু উইক ছিল। তো ইংলিশ স্পেশালি বানান, মানে স্পেলিং মিস্টেক যেন না হয়, এইটা নিয়ে আমার মা দিদা দুজনেই আমাকে সারাদিন খালি স্পেলিং মুখস্থ করাতো। মানে স্পেলিং এর মধ্যে ফিল ইন দা ব্ল্যাঙ্ক দিয়ে কোথায় এ হবে ই হবে, আর হয়তো আমি দেদার ভুল করতাম, যাই হোক। আর বাবা দেখতো হচ্ছে অঙ্কের দিকটা, আর বাবার কাছে অঙ্ক নিয়ে বসা মানেই তো মানে একটা ধুন্ধুমার হবে। মানে বাবা মারতো না, মানে এরকম না যে খুব মারধর খেয়েছি, বাবা আমাকে কোনোদিন মারেনি। মার আমি খেয়েছি মায়ের কাছে। তুই কার কাছে মার খেয়েছিস? না, আমাকে সেভাবে কেউ মারতো না, কারণ আমার যেটা ছিল যে আমি না, আমাকে কেউ খুব একটা আমাকে আসলে মারতে পারতো না। কেন? আমার ঠাকুমা ছিল বলে। আমার গায়ে হাত দেওয়া মানে সে আমার বাড়িতে তখন আগুন জ্বলবে, আমার ঠাকুমা তার সব দানা পানি বন্ধ করে দেবে, এরকম অবস্থা হয়ে যেত। আর আমি যেহেতু আমি ছোট থেকে খুব ভালো কথা, ও যেমন বললো যে ও খুব ইন্ট্রোভার্ট ছিল, আমি কিন্তু পুরোপুরি উল্টো। আমি ছোট থেকেই খুব কথা বলতাম, আর কথা বলতাম বলেই সমস্ত, মানে আমি এই টেলিভিশন অ্যাঙ্কারিং আপনারা দেখেছেন এর আগে ভিডিওতে, যে আমি একটা দীর্ঘ সময় টেলিভিশন অ্যাঙ্কারিং করেছি। কিন্তু টেলিভিশন অ্যাঙ্কারিং এর আগে আমি আমার ওই জেলায়, আমার গ্রামে, সেখানের লোকাল যে ফাংশনস গুলো, আমার বয়স তখন কত হবে, 8-9 বছর হবে, তখন থেকে আমি অ্যাঙ্কারিং করি অন স্টেজ। লোকে আমাকে ডেকে নিয়ে যেত, কারণ আমি খুব কম বয়স থেকে খুব ভালো কথা বলতাম। মানে এটা যে একটা গুণ হতে পারে এটা আমি বুঝতাম না, হয়তো আমিও কথা বলি, সবাই তো কথা বলে। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, এক্স্যাক্টলি, এটা আমি আসছি পরে। মানে এই যে ছোট ছোট গুণ আমাদের ফ্যামিলিতে, মানে আমরা আমাদের সারাউন্ডিংসটা এমন থাকে, মানে প্রত্যেকের, আমি বলবো আমাদের মিড 90s যাদের জন্ম তাদের বলছি, মানে ছোট ছোট জিনিসকে কখনো হাইলাইট করা হতো না। হ্যাঁ, তুমি ভালো কথা বলো, তাতে কি হয়েছে? মানে এখন যেমন দেখবেন ছানাপোনারা একটু কিছু হলে বাবা মারা সেটাকে সেলিব্রেট করে, সেটাও উচিত। একটা বাচ্চাকে তুমি কতটা মানে এনকারেজ করছো সেটা ভীষণ ইম্পর্টেন্ট। কিন্তু আমি যে এই যে বছরের পর বছর ভালো রেজাল্ট করতাম, সেটা নিয়ে যে আমার বাবা মা ভীষণ কিছু করতো, এরকম কখনোই হয়নি যে হ্যাঁ এবার ভালো হয়েছে পরের বার আরো ভালো হবে। তো এটাই ব্যাপারটা ছিল। তো তারপরে আমি যেটা, মানে আমার দিক থেকে যেটা, যেহেতু ও দিদার দিকটা পাইনি বলে, যেহেতু ঠাম্মা ওকে ঘিরেছিল, আমার ঠাম্মা ওয়াজ মোর ইনটু একটু নাতিদের ঘ্যাসা, এটা হয়, ঠাম্মারা এটা হয়। আর আমার ঠাকুরদা, আমার তখন 5 বছর বয়স, আমার ঠাকুরদা মারা যান, বাট ওনার যেটা আবছা স্মৃতি আছে, মানে উনি আমাকে খুব ভালোবাসতেন, আমাকে এবং আমার দাদাকে, আমাদের দুজনকে খুব ভালোবাসতেন। তো যাই হোক, তারপরে আস্তে আস্তে যখন ক্লাস 8-9 হলো, যেরকম বলছিলাম যে অঙ্ক নিয়ে একটা বিশাল ক্যাচাল হতো বাড়িতে, কি হবে, পাস না করলে কি হবে, এরকম একটা ব্যাপার ছিল। হ্যাঁ, আর আমার এমনি রেপুটেশন, আমি বলছি আমার এলাকাতে বা আমার স্কুলে আমি বলবো, মানে আমি একটা পুরো দস্তুর গুড গার্ল ছিলাম। সত্যি আমার কোনোদিন গার্জেন কল হয়নি, কোনোদিন মানে বাড়িতে কমপ্লেন যাওয়া যে এরকম করে, এর তো খুব হয়েছে বল, আমার 2-3 বার বোধহয় হয়েছিল গার্জেন কল, আর 2-3 বারই হয়েছিল মারামারি করার জন্য। আমার খুব একটা বাজে অভ্যেস ছিল, যেটা হচ্ছে আমি ভিড়ে যেতাম লোকজনের সঙ্গে। কিন্তু এখন না শুভেন্দু, আমি বলছি হ্যাঁ, তো ওই একবার হয়েছিল, ঝড় না বৃষ্টি হচ্ছিল, তার মধ্যে আমি আর একটা ছেলে দুজন মিলে এরকম মাঠের মাঝখানে, হাই স্কুলে, ওটা আবার 7-8-এ পড়ি, ওই মাঝখানটাতে মারামারি করছিলাম দুজন। আর যে দাদা দিদিরা যারা ওই 11-12 পড়ে, তারা উপর থেকে হাততালি দিচ্ছিল, মানে কে কাকে ফেলতে পারে। আমি একবার ওকে কাদায় ফেলছি, আর ও আমাকে কাদায় ফেলছে। এবার এই চলছিল তখন, আর উপর থেকে সবাই হাততালি দিচ্ছে। আর ঘটনাক্রমে আমার স্কুলের টিচার, হেডমাস্টার, এরা সবাই আমার নিজের কাকা, আর কি কাকা, মামা, আমার ফ্যামিলির লোকজনই ওখানে সবাই টিচার। তো এবার তারা দেখতে পেয়েছে, এবার বেরিয়ে এসে তারপরে আমার মাকে এসে বলছে যে বৌদি, ও কিন্তু গিয়ে ওইরকম মারামারি করে, আপনি কিছু একটা বলুন। এইসবই হতো আর কি। তো ওইরকম আমার কোনো ওরকম ব্যাড রেপুটেশনই ছিল না। অ্যাকচুয়ালি কি হয়, মানে আমি এটা সত্যি কথা বলছি, ফ্যামিলিতে মানে একটা ছেলে তো কাজ করবে, টাকা ইনকাম করবে, এটা খুব কমন ব্যাপার, কিন্তু যখনই একটা মহিলা আর্নিং হয় না, মানে তার উপরে অনেক রকমের প্রেশার এসে পড়ে। তো আমার মা আমাকে না একটা কথা সবসময় বলতো যে দেখো, তুমি যদি ভালো কিছু করো
সবাই বললো তুমি অমুক বাবুর মেয়ে, তখন বাবার নাম বলবে যে অমুকদার মেয়ে এত ভালো, অমুকদার মেয়ে। কিন্তু তোমার যদি কিছু বাজে করো তখন বলবে মায়ের শিক্ষা নেই। মাকে কিন্তু সবাই বাজে বলবে। আমাকে মানে আমি এই কথাগুলো কেন বলছি, মানে কিরম টাইপের ভ্যালুজ নিয়ে আমরা বড় হয়েছি ওইগুলো বোঝানোর জন্যই আর কি এক্সাম্পল, মানে এই গল্পগুলো আর কি বলছি। তো সেই জন্য আমার এটা খুব ইয়ে ছিল যে না, আমি যেন খারাপ আমি কিছু করব না, আমি যা যা ভালো সেইটাই করব। তো সেই রকম হতে হতে তখন ক্লাস 10-এ যখন মানে এরকম অঙ্ক নিয়ে খুব একটা ধুমধুমার চলছে, পরীক্ষায় পাস তো করলাম, তবে আমি মাধ্যমিকে স্টার মার্ক পাইনি। আমার দুটো সাবজেক্টের লেটার ছিল, সেটা হচ্ছে ওইরকম ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্সে। হ্যাঁ শোন না, লেটার ছিল। আমি আর্টস গ্রুপে খুব একটা ভালো নাম্বার পাইনি অদ্ভুত ভাবে, কিন্তু মানে আমার ওর মতোই মানে আমার মানে স্কুলের কয়েকজন দিদিমণি যারা মানে আমার বাবা যেহেতু স্কুলের কমিটিতে বড় মানে খুব শুরু থেকে ছিলেন প্রাইমারি স্কুলে, তারপর হাই স্কুলে অতটা অ্যাক্টিভলি থাকতে পারতো না, বাট প্রাইমারি থেকে মানে স্কুলের দিদিমণিরা আমার বাবাকে খুব ভালো করে চিনতেন। তো ওরকম একজন দিদিমণি বাবাকে বলেন যে মেয়ে তো খুব ভালো রেজাল্ট করেছে, আপনি ওকে সায়েন্সে দিন। এবার বাবা একেবারেই রাজি ছিল না আমাকে সায়েন্স দিতে, কারণ বাবাও তো জানে আমি কি, তাই জন্য বলছে না সায়েন্স তোকে নিতে হবে না, তুই ইদার কমার্স নে বা হিউম্যানিটিজ নে। তো আমার সত্যি কথা বলতে ইতিহাস ভূগোলে খুব অ্যাভারেজ নাম্বার পেয়েছিলাম, ভালো নাম্বার পাইনি। কারণ আমার প্রথম কথা এখন এটা অজুহাত দেওয়া হবে, কারণ মানে হওয়ার হলে অবশ্যই হতো, কিন্তু আমার কোনো টিচার ছিল না, আমার মাই আমাকে পড়াতো। তো মাও আমাকে বলেছিল দেখ আমি যতটুকু টাইম তোকে দিতে পেরেছি তুই সেরকমই রেজাল্ট করেছিস। সেটা ইনফ্যাক্ট এই প্রসঙ্গে বলি, এই ছোট থেকে যে বড় হয়েছি না, নাম্বার যাই আসুক বাবা মা না কোনোদিন বকেনি যে কেন খারাপ হলো, কেন ও বেশি পেলো তুমি পেলে না, এই কম্প্যারিজনটাই কখনো করেনি। কিন্তু এটা আমার একটা খুব খারাপ লাগার জায়গা, আমি শেয়ার করছি। আমার জেঠুর ছেলে, যে বললাম না আমার একটা ভাই আছে, ও যে তোমার থেকে 5 বছরের ছোট, তো ওকে যখনই কেউ শাসন করতো না, ওকে বলতো দেখ দিদি কি সুন্দর ভালো করে করছে, দেখ দিদিকে দেখে শেখ। আমার মনে হয় এগুলো না বাচ্চাদের সাথে করা উচিত না, কারণ দেখতে হবে যে একই তো ছোট, তার মধ্যে ওর সাথে আমার কোনো কম্পিটিশন নেই। তো প্রথম থেকেই যদি আমি দুটো মানুষকে ভিড়িয়ে দিই দেখ ও ভালো ও খারাপ, তোরা নিজেদের মধ্যে তো ওদের মনেও এটা হবে যে আমি খারাপ তুই ভালো। তো এই জিনিসটা না কখনো হওয়া উচিত না। মানে আমার বাবা মা তো কোনোদিনই মানে আমি ভালো করলেও যে আমাকে নিয়ে নাচতো এরকমটা না, খারাপ করলেও যে আমাকে খুব বকছিল না। আমি বরাবরই খুব মিডিওকার স্টুডেন্ট ছিলাম, কিন্তু মানে মার্কশিট বলছে যে ওই নাম্বারগুলো ভালো, যদিও সেগুলো এখন কোন কাজে লাগে আমি জানি না। তো এটাই আর কি যে মানে মার্কশিট গুলো আজ আমাদের ব্যাগবন্দি, মাঝে মাঝে কখনো কোনো ডকুমেন্টেশনে লাগলে তাও মার্কশিট লাগে না, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা কেবল লাগে, আর কিছু লাগে? আর কিছু লাগে না। তো আসছি আস্তে আস্তে, এবার আমি ক্লাস 2 বলি। 11-12-এ তো আমি হিউম্যানিটিজ নিলাম, নিয়ে যে মাধ্যমিকে আমি স্টার পাইনি, আমি এইচএসে শুধু তো স্টারই পেলাম না, আমি আমার হিউম্যানিটিজ থেকে আমি ফার্স্ট এলাম। মানে এটা আমি কোনোদিন কল্পনাতেও ভাবিনি যে আমার স্কুলে মানে আমার সেকশনে হিউম্যানিটিজ গ্রুপে যারা আছে তাদের মধ্যে থেকে আমি হাইয়েস্ট নাম্বার পেলাম, যার জন্য কিন্তু আমাকে সংবর্ধনা দেওয়া হলো। একটা হচ্ছে ঠাকুরপুকুর সমন্বয় সমিতি থেকে, আর একটা হচ্ছে আমাদের ওয়ার্ড 121 নম্বর 122 নম্বর ওয়ার্ড থেকে আমাকে একটা দেওয়া হলো। তখন আমি ভাবলাম যে বাবা, আর তার আগে না সত্যিকারে কোনোদিন আমি ওর মতো আমিও প্রচুর কম্পিটিশন করেছি, বাট বললাম না আমি অ্যাভারেজ, মানে আমি কোনোদিন মানে টপ 5-এ তো আসিনি, তারপরে এসেছি। কিন্তু আমার দিদার মানে এইটা খুব একটা এন্থু ছিল যে তুই যা, তোর কিছু হতে হবে না, তুই কম্পিটিশনটা অ্যাপিয়ার কর। যে এই যে কারণ আমি বললাম না আমি খুব ইন্ট্রোভার্ট, আর আমার কথায় প্রচুর জড়তা। আজ হয়তো আপনারা বুঝতে পারছেন না, শুভেন্দুও দেখেছে কলেজ লাইফে আমি এত ঝরঝরে করে কথা বলতেই আমি 14 বার খালি ফাম্বল করতাম, গলা শুকিয়ে আসতো, মানে বুকের ভিতরটা আমার ভারী লাগতো, আমি কথা বলতেই পারতাম না। কিন্তু এ সত্ত্বেও আমি যে কি করে জার্নালিজম পড়ার স্বপ্ন দেখেছিলাম এটা আমি ভাবতেও পারি না, সত্যি কথা। তো যাই হোক, এইচএসটা এবার পেরোই। এইচএসে তো খুব ভালো রেজাল্ট হলো, বাবা মা ভীষণ খুশি। তো ক্লাস 2013 সালে ওর সঙ্গে আমার আলাপ। তো এইটা নিয়ে না একজন, আমি তো প্রশ্নই নিচ্ছি না, এ বাবা আমার তো অনেকক্ষণ ধরে মনে হচ্ছে গল্প করছে, আর কোনো ব্যাপার না, এটা যাদের ভালো লাগবে তারা শুনে নেবেন ঠিকই। আচ্ছা, একটা প্রশ্ন, এই নিয়ে একটা প্রশ্ন ছিল, আমি ওইটা একটুখানি আসি। প্রশ্ন করেছেন, এটা কি লেখা, শান সেশন, SHAN, হ্যাঁ শান সেশন
2507 প্রশ্ন করেছেন তোমাদের স্কুল লাইফ, কলেজ লাইফ, সাবজেক্ট যেগুলো জানতে ইচ্ছে করে কেমন, ওইগুলোই এখন বলছি। তো কি বলছিলাম, হ্যাঁ ক্লাস 12, আমার ক্লাস 7, 8, 9 থেকে আমার ভীষণ ইচ্ছে হতো যে আমি টেলিভিশন অ্যাঙ্কারিং করব, মানে নিউজ রিডার হব। এবার তখন বাবা বললো যে দেখ এরকম হতে গেলে তো তোর ল্যাঙ্গুয়েজটা ভালো হতে হবে, বাংলা ইংরেজি দুটোতেই তাহলে তুই এফার্টটা দে। আর খবরের কাগজ নিয়ে আমার বাবা আমার মাথাটা যে কি খারাপ করতো, মানে প্রত্যেকদিন পড়েছিস আমার না ক্রস কোয়েশ্চেন করতো, আজকে কি কি হেডলাইন্স বলতো আমাকে, এসব বলতে টলতো। ধুর বাবা, কিন্তু আমি ভীষণ অ্যাটাচ ছিলাম না টেলিভিশনের সাথে। মানুষের থাকে অনেক স্বপ্ন পূরণ হয় না, তো আমারও অ্যাঙ্কার হওয়া হয়নি। কিন্তু আই এম ব্লেসড যে অড কাপল আমার লাইফে এসেছে। এখানে হয়তো আমি অ্যাঙ্কারিং করি না, কিন্তু এই যে ক্যামেরা ধরে আপনাদের সাথে গল্প করি, একটা বিরাট মাসকে কল্পনা করে আমি কিছু কথা বলি এবং সেই কথাগুলো আপনাদের ভালো লাগে। এন্ড অফ দ্য ডে ম্যাক্সিমাম লোকের, সবার ভালো লাগবে এটা আমি আশা করি না, ম্যাক্সিমাম লোকের ভালো লাগে, এইটা কিন্তু একটা বিরাট অ্যাচিভমেন্ট। এটা তো আসে এক এক করে। তবে অ্যাঙ্কারিং যে ও বলছে, ও কিন্তু তার আগে একবার রেডিওতে ও প্রোগ্রাম করেছিল, আকাশবাণীতেও প্রোগ্রাম করেছে। তো আকাশবাণীতে ও যেটা বলছে, আমি ছোট থেকেই প্রোগ্রাম করি, শুধু ওটা গানের, হ্যাঁ গানের শো, আকাশবাণী, জ্ঞানবাণী, এগুলোতে আমি অনুষ্ঠান করেছি। কিন্তু ওই রকম বলছি না, মানে এই যে শো হোস্ট করাটা মানে ওইটা আমার একটা ইচ্ছা ছিল। তারপরে আমি কলেজটা তুই শুরু কর। না, কলেজ তো শুরু করছি। আর একটা কথা, যে ওকে আমি বহুবার কিন্তু পুশ করেছি, কারণ একটা সময় আমি প্রচুর ইভেন্টস করতাম, মানে না ইভেন্টে অ্যাঙ্কারিংটা আমি বলছি না, না মানে তখনও আমি ওকে বলেছি যে এরকম, বা একবার ওকে আমি একটা, মানে তখন একটা সদ্য টেলিভিশন চ্যানেল লঞ্চ হচ্ছিল, আমাকে যেহেতু ওদের সঙ্গে ভালো সম্পর্ক ছিল, ওদের যে ম্যানেজমেন্ট ছিল, তো তারা আমাকে বলেছিল যে ওখানে জয়েন করার জন্য, ওকে নিয়ে গেছিলাম। তারপরে ও দেখে তারপরে আমাকে বললো আমার দ্বারা এসব হবে না, আমি করবো না, আমি ইন্টারেস্ট পাচ্ছি না, ও যেটা বলেছিল আমাকে। আসলে আমি এই কারণে আমি যখন বুঝলাম যেটা, যে এই যে সত্যি কথা বলতে একটা বিষয় জেনে রাখুন, যে যারা টেলিভিশন অ্যাঙ্কারিং করেন এবং সেখানে যে নিউজ অ্যাঙ্কারিং যে পার্টটা, তার কিন্তু একটা পরিসীমা আছে, তার বাইরে আপনি বেরোতে পারবেন না। আপনার সেখানে এক্সটেম্পোরিং অর্থাৎ যেটা নিজে থেকে আর কি বলা, মস্তিষ্ক প্রসূত ভাবে, তার খুব একটা জায়গা থাকে না। আমার এটা মনে হয়েছে যে ইন্দ্রাণীর আসলে ইন্টারেস্ট ছিল এক্সটেম্পোরিং জাতীয় অ্যাঙ্কারিং এ, যেখানে ও নিজের কথাটা বলবে, মানে যেগুলো একটুখানি লাইফস্টাইল বেসড, হ্যাঁ যেগুলো একটু সফট, যেগুলোর মধ্যে অতটা টেনশন নেই, এই ধরনের বিষয়ের উপর কথা বলা। তো যখন আমার ভীষণ এরকম ইচ্ছা ছিল যে আমি মাস কমিউনিকেশন নিয়ে পড়বো, তো আমি ভীষণ ব্লেস যে আমার বাবা মা আমার স্বপ্নটাই নিজেদের স্বপ্ন বলে ভেবেছে, আমাকে কোনোদিন পুশ করেনি যে না তুই ওটা হ, তুই এটা হ। ইনফ্যাক্ট এই যে কিছু হতে হবে, এইটাই আমার কোনোদিন মনে হয়নি। মানে আমাকে এটা বলতো যে দেখ, আমাকে আমার বাবা মা ভীষণ রকম পুশ করেছে যে তুমি তোমার বিহেভিয়ার কেমন, তুমি কথা বলার সময় কি সামনের লোকটা খুব মানে আঘাত দিয়ে কথা বলো, তোমার কথা দিয়ে কি কারোর চোখে জল আসে, এই বিষয়গুলো ভীষণ, মানে বলছি তো নীতি শিক্ষা মানে যা পাঠ পেয়েছি, ইসবের গল্পে অত নীতি শিক্ষা নেই। তো তারপরে কলেজে যখন ভর্তি হলাম মাস কমিউনিকেশন নিয়ে, তখন আমি জানেন তো মানে ওই 14টা সাবজেক্টে ফর্ম তুলে যেটাই লাগবে ওইভাবে ভর্তি হইনি। আমি কলকাতার 7টা কলেজে আমি ফর্ম ফিল আপ করেছিলাম, 7টা কলেজেই আমার নাম উঠেছিল লাকিলি। তখন তো আর রিটেন টেস্ট হতো না, এখন যেমন আলাদা করে রিটেন দিতে হয়, তো সব কলেজে দিতে হয় না, ইউনিভার্সিটিতে দিতে হয়। তো আমি কেবলমাত্র মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম যে কলেজে আছে সেখানেই তুলেছিলাম ফর্ম। তো আমার একটা মজা লেগেছিল না, তো প্রত্যেকটা ফর্ম ফিল আপের দিন বাবা আমার সাথে যেত, যেদিন আর কি একটা ওই কাউন্সেলিং টাইপের হতো না, যেত। তো প্রত্যেকটা কলেজেরই যারা এইচওডি ছিলেন, আমি নামও বলতে পারি, সাউথ ক্যালকাটা গার্লস কলেজ, মুরলীধর গার্লস কলেজ, ঠাকুরপুকুর বিবেকানন্দ কলেজ, নিউ আলিপুর কলেজ, আশুতোষ কলেজ, এই আশুতোষ 5টা কলেজ, সরি এই আশুতোষ ছাড়া যে 4টে কলেজে আমি তুলেছিলাম, প্রত্যেকটার এরকম কাউন্সিলিং এ আমার বাবাকে ডেকে, যিনি আর কি কাউন্সিলর ছিলেন, এখন বলতে পারবো না ওনারা টিচার প্রফেসর ছিলেন না অন্য কেউ ছিলেন, বলতো যে আপনার বাড়ি কোথায়, তো হ্যাঁ মেয়েকে এখানে ভর্তি করে দিন, এখানে কিন্তু খুব ভালো ইনফ্রাস্ট্রাকচার, আমাদের ফ্যাকাল্টিও খুব ভালো। তখন বাবা হেসে বলতো হ্যাঁ ও যেখানে চায় সেখানেই ভর্তি করবে আসতো। তো
আমি বাবাকে বলেছি, আমি বাবা যাই হয়ে যাক আশুতোষ কলেজে কিন্তু আমি ভর্তি হবই। এবার বাবার তো আগের দিন রাতে ঘুম উড়ে গেছে, কারণ সব শেষে লিস্ট আউট হয়েছে আশুতোষের, সবার কাউন্সিলিং হয়ে যাচ্ছে, অ্যাডমিশন। বাবা বলছে দেখ এখনো টাইম আছে, তুই বল কোন একটা কলেজে ভর্তি হয়ে যা, তুই আশুতোষের ভরসায় থাকিস না, হ্যান ত্যান। নিজের উপর একটা থাকে না, একটা ইনটিউশনও কাজ করে যে না আমার হয়ে যাবে, পেয়ে যাব, তাই না? তো লাকিলি আশুতোষের এখন হয়ে গেল, ভর্তি হয়ে গেলাম। প্রথম দিন কিন্তু ওর সাথে আমার কলেজে দেখা হয়নি, আমি ওকে নোটিস করিনি রাদার। আমার আবার তার মাঝখানে বলে আমার আবার আশুতোষ কলেজে একেবারেই ভর্তি হওয়ার ইচ্ছে ছিল না। আমি পরীক্ষা দিয়েছিলাম হচ্ছে জেভিয়ার্সে পরীক্ষা দিলাম, এবং পরীক্ষা দেওয়ার পরে তো পরীক্ষা দেওয়ার পরে ওদের যেদিন মানে লিস্ট বেরোলো, ফার্স্ট লিস্টে আমার নাম এলো না। অথচ তাছাড়া বাকি যে কটা জায়গায় আমি ফিল আপ করেছিলাম সব জায়গায় ফার্স্ট লিস্টে, এবং প্রথম 5 থেকে 6 নম্বরের মধ্যে আমার নাম। এবার সেগুলোতে আমি একটা তো যাচ্ছি, মানে সুরেন্দ্রনাথ, ওদিকে বিদ্যাসাগর। ও তুই ওইদিকেও? আমি ওইদিকে যাইনি, আমার কাছে আমি যাবো না। তোমার কাছে এই যে আমি বললাম তুমি হচ্ছে বেহালায় বেড়ে উঠেছে, তোমার বাড়ি এখানে বলে তোমার মনে হচ্ছে তোমার রেডিয়াসে কোনটা, কিন্তু আমার কাছে কলকাতা তো সবটাই কলকাতা। আমার কাছে শিয়ালদাও কলকাতা, হাজরাও কলকাতা, বেহালাও কলকাতা। এবার আমি এই জায়গাগুলোতে ফর্ম ফিল আপ করেছিলাম, সব জায়গায় নাম উঠে গেছে 5-6 নম্বরে ফার্স্ট লিস্টে, আর জেভিয়ার্সে ফার্স্ট লিস্টে আসেনি। এবার তখন আমাকে বাবা বলল যে তুই এক কাজ কর, জেভিয়ার্স এর পরে মোটামুটি তোর কোথায় মনে হয়, কোনটাকে প্রমিসিং মনে হয়? তাহলে জেভিয়ার্স এর পরে ঠিকঠাক আমার মনে হচ্ছে আশুতোষকে। তো বলছে তাহলে এক কাজ কর, তুই ওটা ভর্তি হয়ে যা। আমি বললাম ভর্তি হয়ে গেলে ও টাকা পয়সা ফেরত দেবে না, আমি তো কিছুই জানি না। বলছে সে না হয় কিছু করা যাবে না। বলে রাখি এইটা যেহেতু একটু প্রফেশনাল টাইপের কোর্স, সেলফ ফিনান্স, এগুলোর না ফি প্রচুর কলেজে ছিল। এখন তো ফি প্রচুর, মানে সেই সময় আমাদের সময় দিতে হয়েছে 22,000 টাকা বছরে। সেটা আমার কাছে অনেক ছিল, কারণ দেখো আমরা সত্যি কথা বলতে একটা সরকারি স্কুলে পড়েছি। স্কুলে কিন্তু মানে বাবা মায়ের আমাদের পেছনে পড়াশোনা করাতে গিয়ে যে বছরে 1.5 লাখ টাকা করে দিতে হচ্ছে সেরকম কোনো কোর্স আমরা করি না। তো যাই হোক, তো ও তো মাস্টার্স করেছে 1200 টাকায়। ওরকম করে বলছো কেন? ইউনিভার্সিটি অফ ক্যালকাটা তো এরকম। তো যাই হোক, তো সেই সময় আমার নাম যেহেতু উঠলো না, আমি আশুতোষে গিয়ে ভর্তি হলাম, এবং আমি একাই আসতাম কাউন্সিলিং এ, কেউ আসতো না আমার সঙ্গে। আমি একাই পুরো ফর্ম টর্ম ফিল আপ করতাম। এখানে আমি অবাক হয়ে যেতাম, দাদা দিদি সবাইকে নিয়ে ঝাঁক বেঁধে লোকজন আসছে, নিজে আবার ফর্ম ফিল আপ করে না, আবার কাকে দিয়ে একটা ফর্ম ফিল আপ করাচ্ছে, যে ভর্তি হতে এসছে। ও আচ্ছা আচ্ছা, সে নিজেও ফিল আপ করছে না, ওর ফর্মটা আবার কি একটা ফিল আপ করে দিচ্ছে। আমি নিজের ফর্ম নিজেই ফিল আপ করতাম, নিজেই টাকা জমা দিতাম। মধ্যে কথা আমি আগে পিছিয়ে কাউকে নিয়ে চলতাম না, কারণ আমার পেছনে বেশি লোকজন চললে না আমার নিজেরই অস্বস্তি লাগে, আমার পেছনে কেন আছে, কি হয়েছে আপনি গিয়ে বসুন না। না আমার বাবা একটু টেনশন করছিল, কারণ আশুতোষে না প্রচুর লোক, 200-300 লোকের নাম উঠেছিল, মানে ফার্স্ট লিস্টে 200 লোকের নাম উঠেছিল। দেখে বাবা ভাবলো এই বাবা এত লোক, মানে এত লোক অ্যাডমিশন নেবে? তারপর তো ওরকম হয় না, কারণ যেরকম বললাম যে একজন 4-5টা সাবজেক্টে ফর্ম তোলে, মানে সেফ সাইডে থাকার জন্য, যেখানে লাগবে ঢুকে যাবো এরকম একটা ব্যাপার। তা মনে আছে আমাদের কমিউনিকেটিভ ইংলিশ থেকে জার্নালিজমে কতজন এলো মাঝখানে, বছরের মাঝখানে। আচ্ছা আমি আরেকটা কথা বলে দিই, আমার কিন্তু জার্নালিজম ছাড়া অন্য কোনো অপশন ছিল না। কেন ছিল না? কারণ এই কাজটাই আমি পারতাম ভালো। এর বাইরে আমি অন্য কোনো সাবজেক্টে ফর্মও তুলিনি, ফিল আপও করিনি, কিছুই করিনি। কারণ হচ্ছে যে আমি এই যে আমি বললাম 2008 সালে আমার প্রথম লেখা বেরিয়েছিল, তারপর থেকে কিন্তু আমি প্রফেশনালি লেখালেখি শুরু করি। প্রফেশনালি লেখালেখি মানে আমি রীতিমতো টাকা পয়সা পেতাম। তো কিছু লেখা সেই সময় শুকতারাই বেরিয়েছে, তো ওই টাইমে না 350 টাকা 400 টাকা করে পাওয়া যেত, ওরা টাকা পাঠাতো মানি অর্ডার, তো সেটা দিয়ে আমার হাত খরচা হয়ে যেত। তো আমি ভেবে দেখলাম যে জিনিসটা আমি অলরেডি করে আসছি, আমি যদি ওই সাবজেক্টেই যাই তো আমার জন্য সেটা সুবিধাজনক হবে, কারণ তার একটা অলরেডি একটা বেস আমার তৈরি হয়ে আছে। তো সেই কারণেই আমি মাস কমিউনিকেশন নিয়ে পড়লাম। আর তারপরে এসে দেখলাম যে মাস কমিউনিকেশন মানে শুধুমাত্র পাবলিকেশন বা এগুলো নয়, তার তো একটা বিরাট জগৎ আছে। কন্টিনিউ। হ্যাঁ, তো তারপরে যখন মানে এবার ব্যাপারটা কি হয়, যেহেতু আমি বললাম যেরকম যে এইচএসে আমার খুব ভালো রেজাল্ট হয়েছিল পলিটিক্যাল সায়েন্স ফিলোসফিতে, তো আমার যিনি ফিলোসফি স্যার ছিলেন অমিত স্যার, উনি বরিশাল হাই স্কুলের টিচার ছিলেন। তো উনি আমাকে ভীষণ মানে ইন্দ্রাণী তোমার ফিলোসফিতে হবে, তুমি ফিলোসফিতে গ্রাজুয়েশন করো। তো
মানে যাই হোক, হয়তো হলে হতো, কারণ আমার ওই লজিক ওইগুলো ভীষণ ভালো লাগতো, আর মানে ছাকা ছাকা নাম্বার উঠতো, মানে খুব ভালো লাগতো ওই সাবজেক্টটা। যাই হোক, ওইদিকে আর এগোলাম না। তো মাস কমিউনিকেশন নিয়ে যেটা বলার, তো যেরকম আমি ভেবেছিলাম যে টেলিভিশন অ্যাঙ্কারিং করবো, সেই জায়গা থেকে আসা। তো তারপর যখন আমি কোর্সে, আমাদের তো সেই সময় ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ছিল, এখন যেমন সেমিস্টার হয়ে গেছে, তো ফার্স্ট ইয়ারে আমার একটা জিনিস, ফার্স্ট ইয়ার ইজ মোর অফ হিস্ট্রি অফ মাস কমিউনিকেশন, ওগুলো ভীষণ একটু বুকিশ বিষয় আর কি, মানে প্রফেশনাল দিকটা তখনও আসেনি। তো তারপর সেকেন্ড ইয়ারে আমার এরিয়া অফ ইন্টারেস্টটা একটুখানি চেঞ্জ হতে লাগলো, যে আমার খালি মনে হলো যে যেটাকে আনসাং হিরো বলা হয়, মানে সাব এডিটর একটা মানে নিউজ পেপার হাউসে বা টেলিভিশনে, যাদের নামও তো আপনি শুনবেন না, কিন্তু যারা ছাড়া, আমি বলছি তো টেলিভিশন হোক আর নিউজ পেপার হোক, তাদের মেরুদণ্ডটা এইভাবে পড়ে যাবে, তারা হচ্ছেন সাব এডিটর। তো সাব এডিটরের কাজ আমি যতটা আর কি ইভ্যালুয়েট করলাম, নিজে বুঝলাম, শিখলাম, তখন শুভেন্দু আমাকে বললো যে ইন্দ্রাণী তুই ইন্টার্নশিপ কর। তখন ও কিছু জায়গায়, ও তো ইন্টার্নশিপ করেনি, ও যেখানেই করেছে, বলছি তো ওর ভীষণ মানে কিছু একটা করবো যেন আমার শ্রমটা আমি যেন ইউটিলাইজ করতে পারি, যে টাকা রোজগার করবো, এই ব্যাপারটা ওর ছিল। আসলে ফার্স্ট ইয়ারে এসেই আমি প্রথমে একটা জায়গায় অ্যাঙ্কারিং এর সুযোগ পেয়ে যাই। তো ওরা তখন বলে যে এরকম, তখন মাসে দিত 6,000 টাকা। তো এবার ফার্স্ট ইয়ারে 6,000 টাকা মাসে হাতে পাই, মানে সে হেভি ব্যাপার, পাখনা মেলে উঠছি তখন, এরকম একটা ব্যাপার। আর ওর সঙ্গে আমি প্রেম করেছি, মানে আমি এটা মানে অন ক্যামেরা বলছি, ওর সঙ্গে আমি প্রেমও যখন করেছি তখন আমি বাবার টাকাই করিনি। বাবা আমাকে যে টাকাটা পাঠাতো সেটা আমার এখানে থাকতে খেতে খরচা হয়ে যেত। ওর সঙ্গে যে প্রেম করেছি সেটা আমার নিজের টাকা, আমি নিজে আয় করেছি। প্রেম করতে খরচা আছে, প্রেম করতে তো খরচা আছে, তাও মোটামুটি কিরকম এভারেজ আজকের বাজারে? আজকের বাজারে তো অনেক হয়ে যাবে। কি আমরা না, আমি করিনি, শুধু খরচা না, ও খরচ করেছে, কারণ ওর একটা ওটাও আমারই টাকা, কারণ ও কিন্তু প্রচুর স্কলারশিপ পেত। ও যে প্রেমটা করতো সেটা সরকারি টাকায় প্রেম করতো। এটা মিথ্যা কথা। আমি ব্যাংক স্টেটমেন্ট দেখাতে পারি, আমার স্কলারশিপের টাকা না আমার বাবা নিয়েছে, কারণ বাবা বলেছে ওটা তোর জন্যই থাক। কারণ যেহেতু বললাম, বাবা বলেছিল যে দেখ তুই যেহেতু কলকাতায় থেকে পড়ছিস, আমার অসুবিধা নেই, এখন তোকে তুই যদি বাইরে চলে যেতে চাস সেটাও ওয়েলকাম, তখন তুই স্কলারশিপের টাকা ইউজ করতে পারিস, বাট তুই যখন কলকাতায় আছিস ওই টাকা আমি হাত দেবো না। সেটাকে আমার আজও রয়েছে রাখা। কিন্তু এটা এই জায়গায় বলে দিই যে এরা কলকাতায় থাকতো, এরা কিন্তু এদের মানে শুধু ও না, আমাদের ক্লাসের কেউ কোন সরকারি স্কিমে কটা স্কলারশিপ পাওয়া যায় এরা কেউ জানতো না। আমি মালদা থেকে এসে আমি এদের ফর্ম ফিল আপ করিয়েছি। না না, স্টেট গভর্নমেন্টের থেকে একটা স্কলারশিপ পেতাম। আচ্ছা, স্কলারশিপ কিন্তু মানে কোনো ভাতা টাতা নয়, ঠিক আছে, স্কলারশিপ, যেটার জন্য বলে রাখি, যেটার জন্য বাবাকে গভর্নমেন্ট সার্ভেন্ট হলে হবে না, ঠিক আছে, বাবার একটা আয়ের মাত্রা থাকতে হবে, ঠিক আছে, আর আপনার মানে আমার রেজাল্ট 60% এর উপরে থাকতে হবে। না না, বেশি 60% তো আমাদের ফার্স্ট ক্লাস। ওটা ফার্স্ট ক্লাসের কথা বলছে, আর আমি বলছি এইচএস এর রেজাল্টের কথা। আচ্ছা, এইচএস এর স্কলারশিপ ও বেশ আমি পাইনি, আমি জানতাম না মেরিট কাম মিন্স এর ব্যাপারে। যাই হোক, তো ওইটাই পেয়েছিলাম। আর একটা যেটা খুব ইন্টারেস্টিং স্কলারশিপ আমি পেয়েছিলাম, সেটা হচ্ছে, এটা তোমরাও জেনে রাখতে পারো যারা এখন আছে কি শুনেন, সেটা হচ্ছে ইন্দিরা গান্ধী সিঙ্গল গার্ল চাইল্ড স্কলারশিপ। তো যদি বাবা মার একমাত্র কন্যা সন্তান হও তাহলেই কেবলমাত্র এই স্কলারশিপটা পাওয়া যায়। ক্রাইটেরিয়া ওটাই, বছরে বাবার একটা স্যালারি স্কেল থাকে, তার বেশি স্যালারি হলে সেইটা পাওয়া যায় না। আর হচ্ছে তোমাকে প্রত্যেক বছর ফার্স্ট ক্লাস নাম্বার থাকতে হবে, 60% অ্যাবভ থাকতে হবে, গ্র্যাজুয়েশনে কনসিস্টেন্ট থাকতে হবে। ধরো তুমি এবার পেলে, পরের বার পেলে না, হবে না, ওটা বন্ধ হয়ে যাবে। তো ওই টাকাটা আমি পেয়েছিলাম, এবং সেই সময় সেটা যথেষ্ট ভালো টাকা ছিল, মানে তাই না বলো, এটা একটা ছিল, এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের। তো যাই হোক, সেটাই আমি বলছি যে মানে আমরা আমাদের সময়টা না মানে ভীষণ ট্যাক্টফুলি ইউজ করেছি, এবং আমরা এতদিনে যত যা সিদ্ধান্ত নিয়েছি আমাদের মধ্যে কোনো অনুশোচনা নেই যে এটা কেন করেছি, হায় হায় ভুল, টাইম ওয়েস্ট হয়, অনেকের হয় না, হতেই পারে, জীবন একটাই মানুষের, মানুষ ঠেকবে শিখবে, এটা হতেই পারে, বাট আমাদের ওটা হয়নি। তো তারপরে আসি কলেজের লাইফ, মানে পড়াশোনার দিকটাতে। সেটা হচ্ছে আমি ইন্টার্নশিপ শুরু করলাম। প্রথমে অনেকগুলো জায়গায় করেছিলাম, আজকাল.in ওখানে করেছিলাম, আজকাল নিউজ পেপারেই করেছিলাম। প্রথম আমার ওয়েব পোর্টালে ইন্টার্নশিপ করা হচ্ছে ebala.in এ। ebala প্লেড আ হিউজ রোল ইন মাই লাইফ। ওখানের
কি বলবো, ওখানে অ্যাটমসফিয়ারটা এত ভালো ছিল। যারা আমার সিনিয়র ছিলেন, প্রথমত তো সিনিয়র মনে হতো না, বন্ধুর মতো মিশতেন। আর কাজ আমি শিখেছি কিন্তু এবেলা ডেস্কে বসে, মানে ওই ইউআরএল ক্রিয়েট করা, তারপরে আমাদের একটা ব্যাকএন্ড ছিল, পোলো পলি ছিল ওটার নাম। আর ব্যাকএন্ড কিভাবে কাজ করে, ওখানে অনলাইনে পোর্টালে যে আপনারা খবর সোয়াইপ করে করে দেখেন, ওই পুরো যে মেকানিজমটা আমি ওইখানে শিখেছিলাম। তো সেখান থেকে এবার যেরকম বললাম না যে সাব এডিটর হব, কিন্তু নিউজ পেপারের হব না, ওয়েব পোর্টালের হব, এইভাবে মাইন্ডটা আবার ডাইভার্ট হয়ে গেল। মানে প্রথমে ছিল নিউজ অ্যাঙ্কার, তারপর থেকে সাব এডিটর, তারপর হচ্ছে অনলাইন পোর্টালের সাব এডিটর। তো ওইখানে আমি মোটামুটি কত বছর খানেক মতো করেছিলাম, খুব বেশি দিন করতে পারিনি। এবেলা কিন্তু ইন্টার্নশিপের জন্য টাকা দিত, সে কমই দিত কিন্তু দিত। আর কোথাও আমি ইন্টার্নশিপ করে টাকা পাইনি, একটা করে সার্টিফিকেট পেয়েছি কেবল। তারপরে থার্ড ইয়ারে এসে, থার্ড ইয়ারটা তো বেশ টাফ হয় আপনারা জানেন, মানে 4টে পেপার থাকে। তো ভালো করে আমরা দুজনেই পাস করে গেলাম। এবার টু বি ভেরি অনেস্ট, আমি না মানে একজন খুব স্লো লার্নার, জানেন তো, মানে আমি সারা বছর পড়াশোনা করি, মানে আমি পড়াশোনাটাকে ভালোবেসে করি, এরকম না যে এটা টাস্ক পড়তে হবে। আমি নিজেকে এইভাবে প্রিপেয়ার করেছিলাম যে মানে পুরো রুটিন থাকতো। আর পরীক্ষার 1 মাস আগে আসতো আমার বাড়িতে, এসে বলতো এটা একটা মানে একটা সাজেশন টাইপের একটা তৈরি করতো যে এটা পড়বো, আর এটা না পড়লেও চলবে, এরকম করে ও করতো। ও সারা বছর পড়তো, সারা বছর কাজ করতো, সারা বছর কিছু না কিছু কাজ তো করতো। আমি বলতাম কিরে পরীক্ষা এসে যাচ্ছে পড়বে, আরে টাইম আছে, ও হচ্ছে এরকম টাইপের ছিল। বাট আমি কিন্তু একদম লিটারালি পড়াকু ছিলাম, একদম পড়াশোনা নিয়ে আমাকে জাস্ট বলতে হতো, আমি নিজের মতো করে নিতাম। না, এখানে আমি বলে দিই, সেটা হচ্ছে আমি না কোনোদিনই ওই খুব কষ্ট করে থাকতে পারি না। কষ্ট করে থাকতে পারি না মানে, ধরে নিন আমাকে আমার বাবা আমাকে একটা টাকা পাঠাচ্ছে, তো তাতে আমার মাসে হচ্ছে না কেন? কারণ আমি যে ধরনের লাইফস্টাইল লিড করছি পড়াশোনা করতে এসেও, সেটা হয়তো কোথাও গিয়ে ওই বাজেটটা এক্সিট করে যাচ্ছে। এবার তার জন্য তো আমি আর আমার বাবার কাছে হাত পাতবো না। তখন আমি কি করতাম, আমি কিছু কাজ করতাম। এবার সেই কাজগুলো আপনারা মানে আমি অনেক রকম অনেক কিছু করেছি, মানে সব বলতে গেলে হয়তো মানে 4 ঘন্টার এপিসোড হয়ে যাবে। তো একটা সময় আমাকে এখন হয়তো দেখে আমি এখন একটু ভারী হয়ে গেছি বলে হয়তো আপনাদের মনে হবে না, হয়তো একটা সময় আমি যোগাসন শেখাতাম মানে, এবং শুধু শেখাতাম না, আমার ক্লায়েন্টরা ছিল মানে সে বিরাট ক্লায়েন্ট, মানে কলকাতার হেন কোনো এরকম মানে ইন্ডাস্ট্রিয়ালিস্ট নেই যে আমার স্টুডেন্ট ছিল না। এবং আমার বাড়ির নিচে, সাদার্ন এভিনিউ এর বাড়ির নিচে আমাকে নিতে রোজ ওই দুপুরবেলার দিকে মার্সিডিজ BMW আসতো। ওনারা এত হাম্বল। শুধু এটা আমি এই প্রসঙ্গে বলি যে আমি যখন খুব ছোট ছিলাম না, আমাকে একটু কাটলাম শুভেন্দু, তুমি আমার আসছি, আমাকে তো আমার বাবা সাইকেলে করে স্কুলে দিয়ে যেত। তো আমার মনে আছে বাবা সাইকেলের কেরিয়ারটা একটু বড় করে বানিয়েছিল, তুমি প্রপারলি বসতে পারি, কারণ তখন বড় হয়ে গেছিলাম, সামনের সিটে বসলে বাবা দেখতে পেতো না সামনে, পেছনের সিটে রেনকোট পরে ছাতা মাথায় বসতাম, ছাতাটা বাবার দিকে হেলিয়ে রাখতাম যাতে বাবা সামনের থেকে আসা বৃষ্টির ছাড়টা না পায়, আর আমি তো রেনকোট পরে আছি। তো পাশ থেকে শুভেন্দু সাঁ করে গাড়ি বেরিয়ে গেল, আর পুরো জল, বৃষ্টির দিন, বুঝতে পারছো, পুরো স্কুল ইউনিফর্ম পুরো ভিজে গেল। তো সেদিন আমি খুব মানে বুঝেছিলাম যে মানে সিভিক সেন্স আর হচ্ছে পয়সা দুটো না ব্যস্তানুপাতিকও হয়। আমরা ভাবি কি যে অনেক বড় লোক মানুষ উঁচু ফ্ল্যাটে থাকে, ওর বোধহয় খুব সিভিক সেন্স, ও বোধহয় নিজে ময়লা করে না, কিন্তু এটা সবসময় সত্যি হয় না। মানে সিভিক সেন্স আর টাকা পয়সা যে কতটা উল্টো হতে পারে রাস্তায় নামলেই আপনি বুঝতে পারবেন। তো সেই ক্ষেত্রে কি প্রসঙ্গ যেন বললাম কথাটা, হ্যাঁ ওই তখন যোগাসন শেখাতাম, তখন ওরা গাড়ি পাঠাতো। হ্যাঁ, তো সেটাই বলছি, উনারা আবার অর্থবান হয়েও একজন, উনাদের কি দায় পড়েছে মানে যোগা স্যারকে গাড়ি পাঠিয়ে পিক করার, কিন্তু এইটুকু ভদ্রতাটা উনাদের ছিল। সেটাই বলছি, হাতের 5টা আঙুল সমান না, মানে এই বিভিন্ন রকমের এক্সাম্পল লাইফ থেকেই আমরা পাই যে এরা কিরকম লোক আর এরা কিরকম লোক। তো ও যেটা বলছিল যে সেই সময় মানে ইনকাম, তো সেই সময় সারা বছরে আমি কিছু না কিছু এই কারণেই করতাম যে সেই গুলো দিয়ে আমার তখন সার্ভাইভ করতে সুবিধা হতো কলকাতা শহরে। যে তখন ইভেন্টস হতো, ইভেন্টসে এবার যেহেতু আমি টেলিভিশন অ্যাঙ্কারিংটা করতাম, এবার ইভেন্টস এর অ্যাঙ্কার দরকার ছিল। এবার ওরা তখন যোগাযোগ করতো, এরকম কিছু ইভেন্ট হাউস ছিল যারা যোগাযোগ করতো, আমি তখন ইভেন্ট অ্যাঙ্কারিং করতাম হতো। তারপর গ্রাজুয়েশন হয়ে যাওয়ার পর থার্ড ইয়ারের পরে আমি একদম ফিক্স করে নিলাম যে আমাকে ফুল টাইম জবে যেতেই হবে, ফুল টাইম জব আমার দরকার, নইলে আমি সার্ভাইভ করতে পারবো না। এই প্রসঙ্গটায় আসছি, এখানে অনেক কিছু বলার আছে।
সেটা হচ্ছে তারপর তো আর ইন দ্য মিন টাইম আমি টুকটাক প্রচুর ইন্টার্নশিপও করতাম, প্লাস কিছু টিউশনও পড়াতাম। তো আমার মানে শুধুমাত্র এটা না যে হাত খরচা চালানোর জন্য টিউশন পড়াতাম, কারণ সত্যি কথা বলতে আমি একটা বাচ্চাকে টাইম দিচ্ছি সেটা কেবলমাত্র আমার হাত খরচা তোলার জন্য না। আর আমার এমনি একটুখানি মানে পেশেন্স কম, ওই জন্য আমি খুব ছোট বাচ্চাকে পড়াতাম না, 9-10 এরকম বাচ্চাদেরই পড়াতাম। তো সেখান থেকে কিছু টাকা পয়সাও যেমন আসতো, আমারও নিজের কিছু প্র্যাকটিস হয়ে যেত, তাই না? এটা যেটা আর কি হয়। তো মানে প্রত্যেকটাই আমি ইউটিলাইজেশনটা দেখেছি যে আমি টাইম ওয়েস্ট খুব একটা করিনি, না আমি নাও। তারপরে আস্তে আস্তে যে ইন্টার্নশিপ গুলো এবার একটু কমিয়ে দিতে থাকলাম, কারণ আমি একটু ফোকাস করলাম যে না আমার ফাইনাল ইয়ার এক্সাম, আমাকে ভালো করে পড়াশোনা করতে হবে। বাট স্টিল তখনও ও ইভেন্ট করছে, এখানে যাচ্ছে, ওই করছে, হ্যান করছে। গেলি তুই তো বাবু গেলি, তোর কি হবে তুই জানিস। তো যাই হোক, আমরা দুজনে তখন এবার ওই টাইমটা থেকেই বলি, ব্যাক ইন 2014 তখন থেকেই ও আমার বাড়িতে আসে। হি ইজ দ্য ফার্স্ট মেল ফ্রেন্ডস যে আমার বাড়িতে আসে। তার আগে আমার কোনো এটার কোনো কারণ নেই যে বাবা আমার রেস্ট্রিকশন ছিল, ওরকম কোনো ব্যাপার নেই, কিন্তু বাড়িতে ডেকে গল্প করার মতো বন্ধুত্ব খুব একটা কারোর সাথে আমার হয়নি। হি ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান। তো আমার বাড়িতে আসে, বাড়িতে পড়াশোনা হতো, গান বাজনা হতো, মানে হাতে হালকা মেজাজে একবার ছিলাম। এইবারে মা, আমার মা কি বলেছিল বল? না, এখানে এটাও বলে রাখি যে আমার একটা ক্ষমতা আছে, সেটা আমি বিশ্বাস করি। সেটা হচ্ছে যে কোনো মানুষকে গিয়েই আমি মোটামুটি 15-20 মিনিটের মধ্যে আমি সব মানুষকে মোটামুটি সম্মোহন করতে পারি। এইরকম মানে আমার সঙ্গে কথা বলে সে আমার পাশে বসে কিছুক্ষণ, তারপরে সে আমার দিকে আমার ফরে চলেই আসবে। তো ঠাকুমাও ছিল সেই সময়। হ্যাঁ, ইয়েস, আমার ঠাম্মা কিন্তু ওকে দেখেছে, বাট আমার মামার বাড়ির দাদু ওকে দেখে যেতে পারেনি আর কি, তার আগেই মারা যায়। তো ঠাম্মা তাও জেনে যায়নি যে বিয়ে হবে, বন্ধু এসেছে এই হিসাবেই দেখে। হ্যাঁ, ওর ঠাম্মা আবার আগে আমাকে টিভিতে দেখেছিল, তারপরে আমাকে সামনে দেখেছে। তখন ও টেলিভিশনে যখন খবর টবর পড়তো, আমার বাড়িতে সবাই দেখতো মোটামুটি। আর আমার বাড়িটা ওরকম ছিল না যে, তাই না, মানে খুব মানে ফ্রি ওপেন আপ টাইপেরই ছিল। তবে তারপরে আমার মা কি বলেছিল বল? ও তার মধ্যে কাকিমা একদিন সাউথ সিটি, তখন পুরনো সাউথ সিটি, মানে ফুড কোর্টটা পুরনো, ফুড কোর্টে সিসিডি ছিল, বললো শুভেন্দু তুমি আসবে? আমি বললাম কখন বলুন? তো বলছে এই সময়। তো ওই সময় বললাম যে ঠিক আছে, আমার বোধহয় কি একটা ছিল, আমি বললাম ওই কাজটা করে এসে তারপরে আমি যাবো। বললো ঠিক আছে। আমি গিয়ে দেখি ও গেছে, কাকিমাও আছে। কাকিমা বসালো, দিয়ে মানে খাবার টাবার অর্ডার দেওয়া হলো। তা করতে করতে কাকিমা আমাকে প্রশ্ন করলো, শুভেন্দু তুমি কি ইন্দ্রাণীকে পছন্দ করো? তো আমি বললাম যে এবার এই যে কথাটা, এটা ও কোনোভাবেই জানে না যে ওর মা আর কি আমাকে জিজ্ঞাসা করে এটা প্রশ্ন করবে ওকে। হ্যাঁ, তো বললো, আমি বললাম হ্যাঁ পছন্দ করি। তো বলছে সত্যি পছন্দ করো? না হ্যাঁ পছন্দ করি অবশ্যই। তখন এবার এইটা যে আমিও আবার ডাইরেক্ট এরকম উত্তর দেবো, সেটা ও এক্সপেক্ট করেনি। হ্যাঁ, মানে কোনো গলায় জড়তা নেই, কিছু না, মানে একদম স্পষ্ট ভাবে হ্যাঁ আমি ওকে খুবই পছন্দ করি। তারপরে অদ্ভুত এরকম সান্নাটা, মানে একটা সাইলেন্স ছিল, চুপচাপ। তারপরে কাকিমা বললো না আমার জাস্ট এটা জানার ছিল আর কি। তো আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, মানে ইটস ওকে। তো এবার এটাও ঠিক যে মানে কাকিমা মানে ওর মা সময় অনুযায়ী আমি বলবো মানে ভীষণ মানে ওপেন মাইন্ডেড, যে একটি ছেলে যার এখানে কিছুই নেই প্রায়, তখন তো মানে এখন আপনারা দেখছেন যে ফ্ল্যাট আছে বা সব আস্তে আস্তে মানে করেছি ফ্ল্যাট নীলু এসব আছে, কিন্তু তখন তো এখানে আমার কিছুই নেই, সবই আমার মালদায়। এবার মালদায় আমার যে কিছু আছে বা আমার ফ্যামিলি ব্যাকআপ কিছু আছে বা আমি কি করি বা আমার কত টাকা আয় বা আদেও ভবিষ্যতে আমি কত টাকা আয় করব, তারও তো কোনো গ্যারেন্টি নেই। একটা মানে আমি সেটাই বলছি, বিষয়টা একটা ছেলে যখন বাইরে থেকে পড়তে আসে তখন হচ্ছে সে হচ্ছে বন্দুক থেকে ছোড়া গুলির মতো, সেটা নিশানায় লাগতেও পারে আবার সেটা বাইরেও যেতে পারে। তো সেই অবস্থায় কাকিমা আমাকে বিশ্বাস করেছিলেন এবং তারপরে ওদের বাড়িও আমি যেতাম। এবার বাড়ি যেতাম কিন্তু ওই আর কি মানে আমি কি বলবো, একটা যেমন ওপেননেস ছিল তেমন কিন্তু একটা বাঁধনও ছিল। কিরকম বাঁধন আমি বলি,
সেটা হচ্ছে ওদের বাইরের ঘরে আমাকে বসাতো, আমি কিন্তু কোনোদিন ওদের ভেতরের ঘর দেখিনি। মানে এটাই হওয়া উচিত, আমিও সেটাই আমি বলছি, কিন্তু এটা খুব ট্যাক্টফুলি এটাকে মেনটেন করা হয়েছিল যে আমি কি ওদের বাড়ির বাইরের ঘরে বসবো। তো যাই হোক, তারপরে এখন আমি ওদের বাড়ি জামাই হয়ে গেছি, এখন আমাকে কে আটকায়। তো না, সেটাই বলছি। আর এটা খুব সত্যি কথা জানো শুভেন্দু, এটা এখন হয়তো তুমি বুঝবে না, মানে একটা মেয়েকে বাবা মা যেভাবে বড় করে, একটা ছেলেকে কিন্তু বাবা মা ওইভাবে বড় করে না। না না, দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। যতই বলি ভাই তুমি আমি এক, আমরা কোনোদিনই এক হতে পারবো না। আমি আমি তুমি তুমি, আমরা হয়তো একে অপরের পরিপূরক হতে পারি, কিন্তু একটা ছেলে একটা মেয়ে কোনোদিনই সমান। কারণ এই রিলেশনশিপটা যদি আলটিমেটলি মানে ম্যাচিওর না করতো, তাহলে যতটা সমস্যায় আমি পড়তাম তার থেকে বেশি সমস্যায় ওকে পড়তে হতো। সামাজিক হ্যাঁ, মানুষ প্রশ্ন করতেই পারতো আমাকে। তবে সেই জায়গাটাও আমরা রাখি যে যে যা খুশি এসে বলে দেবে ওরকমটাও না। কিন্তু হ্যাঁ, অবশ্যই এটা তো একটা হয় কথা কি, এইসব তো করার লোকজন থাকেই। তো মানে সেটাই আর কি বলছি, মানে কলেজ জীবনটা আমি তো ভীষণই এনজয় করেছি, কিন্তু এখনো আমাকে বলে আমার কলেজ জীবন সো কেটেছে, খুব একটা ভালো কাটেনি, কিন্তু সেটা হওয়ার কথা না। না, কলেজ জীবন আমার সো কেটেছে, এর 2-3টে কারণ ছিল, সেটা বলি আপনাদের। সেটা হচ্ছে, জেনে রাখবেন যে আপনি যখন এরকম একটি ছেলে হিসেবে কোনো কলেজে আসবেন যে আপনার জন্য আর 5 জন মানুষ ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগতে পারে, তখন আপনি অনেকের কাছেই শত্রু হয়ে যান। কিরকম শত্রু হয়ে যান? সেটা হচ্ছে, ও যেমন ছিল আমাদের কলেজে পড়তে, এরকম আরো 3-4টে মেয়ে ছিল যাদের সঙ্গে কথা বলতাম, হাসতাম, এইটুকুই, তার বেশি কিছু না। তাদের যে পছন্দ করতো যে ছেলে, সে আবার ওখানকার ইউনিয়নের কে না কে, সে আবার ছেলে পাঠাচ্ছে আমার কাছে আমাকে হুমকি দেওয়ার জন্য যে সে যাকে ভালোবাসে তাকে মানে বলছি আর সে যাকে পছন্দ করে আর কি, সে নাকি মানে তাকে নাকি একেবারে আমি পটিয়ে পাটিয়ে নিয়ে চলে যাচ্ছি। আমার কাজ নেই ওই 3টে আলাদা আলাদা মেয়েকে আমি নিয়ে নিজের সঙ্গে নিয়ে ঘুরবো, যত সব। তো যাই হোক, এইসব ঘটতো। আর একটা যেটা ছিল কলেজে, যেটা আমার খুব ফিল হয়েছে, সেটা হচ্ছে কলেজের টিচারদের তরফ থেকে সব শিক্ষার্থীর প্রতি একই রকম একই অ্যাটিটিউড থাকে না। এটার কারণে কিছু শিক্ষক আমাদের খুব কাছের হয়ে যান, আর কিছু শিক্ষকের প্রতি আমাদের একটা দূরত্ব তৈরি হয়। এবং মানে আপনাকে, এবং আমি যেহেতু কাজ করতাম তো সেই সময়, তখন ব্যাপারটা এরকম ছিল যে আমার কাজটার থেকেও তখন ব্যাপার হচ্ছে, তুমি পড়াশোনাটা আগে করো, কাজটা তো থাকবেই। কিন্তু আরে বাবা, এটা বললে হবে না। আজকে যদি আমি শুধু কাজ করতাম, আজকে আমার যে বয়সে আমি বিয়ে করেছি বা যে বয়সে আমি মানে যতটুকু যা করতে পেরেছি, আপনার কি মনে হয় যে এই বয়সে আমি এইটুকুটাও করতে পারতাম? আমি যদি আরো লেটে শুরু করতাম কাজ করার, আমার যে কাজকর্মের ধরন বা নিজের ক্যারিয়ারটা যদি আমি শুরু করতাম, হতো না। আমি বলছি আপনাকে, আলটিমেটলি যদি কোনো ছেলে গ্র্যাজুয়েশনের পর থেকে যদি অন্তত কিছু একটু না করে আর মাস্টার্সের ভরসায় বসে থাকে, কবে আমার মাস্টার্স কমপ্লিট হবে তারপরে কি আমি কাজকর্ম করতে শুরু করব, সবার ক্ষেত্রে ম্যাজিক হয় না। আমার ক্ষেত্রে ম্যাজিক হয়নি, আমাকে করে নিতে হয়েছে। মাস্টার্স কি আমি করিনি? মাস্টার্স আমার হয়ে গেছে, পরে থেকে আমি করেছি। আগামীতে আরো আপনারা জানবেন, আমি এখনো পড়াশোনা করছি, সেটাও আপনারা জানবেন। কিন্তু সেই সময় আমি বলবো, যখন আমি মাস্টার্স করতে গেলাম, তখন এই কলকাতার একটা বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের একজন এইচওডি আমাকে বললেন যে আমার ব্যাপারে নাকি কমপ্লেন আছে যে আমি পড়াশোনাটা করি না, আমি নাকি কাজ করি। আমি তাকে তখন বলেছিলাম যে দেখুন, কাজটা আমাকে করতেই হবে, শুধু পড়াশোনা করলে আমার হবে না। অথচ সেই সময় সেই ক্লাসে যারা পড়তো তারা আজকে কোথায় আমি জানি না, কিন্তু আমি এখনো করে খাচ্ছি। এবং সেই যিনি বলেছিলেন, তিনি যে বছর বললেন তার 2 বছর পরেই কিন্তু কোভিড এলো। আমি ক্লাস করতে পারতাম না বলে আমার অ্যাটেন্ডেন্স নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন, তারপরে তো টোটালটাই বন্ধ হয়ে গেল, সবাই বাড়ি থেকে ক্লাস করলো। কিন্তু ওই 2 বছর আগে আমাকে এই কথাগুলো শুনতে হয়েছিল। তো যাই হোক, আমরা জীবনে যেরকম এমন কিছু শিক্ষক পাই যারা আমাদের এনলাইটেন করে,
যাদেরকে দেখে মনে হয়েছে যে হ্যাঁ আমি তো এই মানুষটাকেই খুঁজছিলাম। কারণ সত্যি কথা, বাবা মার পরে যদি কেউ শিক্ষক হয় সেটা তো আমাদের টিচার, যাদের কাছে একটা লম্বা টাইম আমরা পড়াশোনা শিখি বা নিজেদেরকে সেলফ গ্রুম করা শিখি, যাই শিখি, যার থেকে যা শিখি সেই তো টিচার। কিন্তু এটা বলতে সত্যি ও বললো বলে আমি সাহসটা পেলাম যে এরকম প্রচুর টিচার আমরা পেয়েছি, আমি পেয়েছি, ও পেয়েছে, যারা রীতিমতো আমাদেরকে হয়তো নিজের কম্পিটিটর ভাবতেন। জানি না কেন, কোন কম্পিটিশন, লজ্জার বিষয় এটা খুব অন্যায়। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমি এটুকু তোমাদের বলতে পারি, তোমরা যারা একটু মফস্বল থেকে, শহরতলি থেকে কলকাতায় আসছো দু চোখের স্বপ্ন নিয়ে, আমি এটুকুই বলবো, নিজের ঠুনকো ইমোশনের ওপর ভর করবে না। নিজেকে তুমি মনে করবে যে তোমার বুকটা হচ্ছে একটা ঢালের মতো, সেখানে নেগেটিভ কথা, তোমার কিছু না পারলে মানুষ তোমার চরিত্রেও কালি ছেটাবে, সেটার জন্য প্রস্তুত থাকবে, কিন্তু কোনোদিন হেরে যাবে না। তুমি হয়তো এটা মনে রাখবে যে তুমি হয়তো টাটা বিড়লা হতে পারবে না, কিন্তু তুমি একটা কিছু নিজের মতো হতে পারবে, যেটার জন্য তুমি নিজের জন্য নিজে গর্ব করবে। এটা এটা আমি একে দেখে শিখেছি। আমি ভীষণই একজন কি বলবো, খুবই উইক মেন্টালিটির একটা মানুষ। কেউ আমাকে বলছি না, ছোট থেকে এটা ছিল, কেউ আমাকে জোরে বকা দিত, আমি কেঁদে ফেলতাম ঝরঝর করে। আমার ভীষণ সেন্টিমেন্ট, আমার ভীষণ আজও আপনারা যদি একটু উল্টো পাল্টা কিছু কমেন্ট, উল্টো পাল্টা কি, ধরুন একটু বডি শেমিং করলেন বা ধরুন মনে করলেন যে হ্যাঁ কি আর এমন করছো, এই সমস্ত অনেকে লেখেন টেকেন, খারাপ লাগে। এরকম বলবো না যে সোশ্যাল মিডিয়ায় আছি বলে একদম গায়ের চামড়া গন্ডারের মতো, না। আমি কাজিরাঙ্গায় গেছিলাম, গন্ডার সামনে থেকে দেখেছি, কিন্তু ওটা গন্ডার, আমি কোনোদিন গন্ডার হতে পারবো না। আমার চামড়া কিছুটা গন্ডারেরই মতো, আমার ওসব আমার কোনো এফেক্টই হয় না। কেন এফেক্ট হবে বলুন? আমি আমার জীবনে যতটুকু করেছি কারো দয়াই করিনি, কারো দয়া দাক্ষিণ্যে করিনি, যা করেছি নিজে করেছি। অতএব কে আমাকে কি বললো, কে আমার ব্যাপারে কি ভাবলো, আমি একজনের কাছেই জবাব দেব, নিজের জীবনে, তিনি আছেন। বাকি আমি যা করছি আমি নিজের মতো, আমি সবসময় মনে করি আমি ঠিকই করছি। তো কলেজ লাইফ তো মোটামুটি আমরা কভার করলাম। তো আর একটা ছোট্ট বলার, সেটা হচ্ছে কলেজ লাইফের শুরুতে আমার ওকে খুব একটা পছন্দ ছিল না, একটু না কুচু টাইপের, এটা আপনারাও হয়তো বুঝবেন। ও একটু ওর কথাবার্তাতে না মনে হয় যেন হ্যাঁ আমি সেরা, হ্যাঁ আপনি আমার কথাটা শুনুন, এই একটা ব্যাপার ওর মধ্যে ছিল। নাথিং রং, প্রত্যেকটা মানুষ তো নিজেকে প্রুভ করে কোনো না কোনো ভাবে, বাট ওর অ্যাটিটিউডের মধ্যে একটা খুব ওই সম্মোহন টাইপের একটা ছিল, যে ওর কথা মানুষ হাঁ করে গিলবে। আর সত্যি কথা বলতে 2013 সালে যখন আমরা কলেজে অ্যাডমিশন নিই, তখন দার্জিলিং এ খুব বিরাট ইস্যু হচ্ছিল গোর্খাল্যান্ড নিয়ে, ওখানে অনেক আর কি আন্দোলন ওসব চলছিল, সব নিয়ে যাচ্ছি না। তখন আমি ওকে নোটিসটা আমি ওকে কিভাবে করলাম সেটাই বলছি। ক্লাসের মধ্যে টিচার ম্যাম এসে জিজ্ঞেস করতেন যে হ্যাঁ এটা কারেন্ট অ্যাফেয়ার্স, এটা নিয়ে তোমরা কিছু বলো। তবে কিছু বলা তো ইংরেজিতে বলা, কারণ মেজরিটি সবাই ইংরেজিতে কথা বলে, আর কলেজে যিনি লেকচারার সেও ইংরেজিতে লেকচার দেন। তো এইখানে একটা ছোট্ট একটা বলি, সেটা হচ্ছে আমি তো বাংলা মিডিয়াম স্কুল থেকে পড়েছি, এও তাই। কিন্তু ওই হঠাৎ করে চারদিকে যে ইংরেজির যে ভাইব্রেশনটা কানে এসে লাগছে, শুরুতে তো খুব ভয় লাগতো, কিচ্ছু বুঝতে পারছি না, কি লেকচার দিচ্ছে, কি বিষয় কথা হচ্ছে, আমি তো কিছু বুঝতেই পারছি না, আমি কি করে কোপ আপ করবো, বুঝবো তারপর তো পড়াশোনার পার্টটা তো আরো পরে আসছে। তো তখন একে দেখতাম, খালি উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোর্খাদের নিয়ে বলতো, আরে বাবা কি রে, এরকমই হয়েছিল মনের মধ্যে। তো আমি মাকে গিয়ে প্রথমেই বলেছিলাম, মা জানো তো এরকম একটা ছেলে আছে শুভেন্দু পাঠক, এখানকার নয় মা, মালদা থেকে এসেছে এখানে। মা বলছে তাই, কোথায় থাকে? এবার আমরা যখন স্কুলে পড়েছি কি সব এ পাড়ায় ও পাড়ায় থাকে, কিন্তু বাইরের জেলা থেকে পড়তে এসছে, ওকে নিয়ে আমার সেটা কৌতূহল ছিল যে কি খায়, কোথায় থাকে, এইসব নিয়ে। তাই মাকে গল্প করতাম, মা বলতো ভালো তো, তুই ওর সাথে কথা বলবি, জানবি যে ও কিভাবে প্রিপেয়ার করছে, কি কি ফলোস করে। আমি না ওর সাথে আমি কথা বলবো না, না কুচু টাইপের, কথা বললেই যেন এক গাদা জ্ঞান দিচ্ছে এরকম টাইপের মনে হতো। আমার ওরকম বন্ধু ভালো লাগতো না। তো তারপর একটা আইস ব্রেকিং হলো নিজেদের মধ্যেই, আমরা নিজেরাই আলাপ করলাম, ও আমাকে আমার ব্যাপারে জিজ্ঞেস করলো, আমি বললাম টললাম। তো তারপর থেকে ওই আইস যে ভাঙলো, তারপর সেই যে আমরা হিমবাহ গোলের জল হলাম,
এখন আমরা পাহাড় ট্রিপ করতে যাই। যাই হোক, হিসেব বলছে তো মোটামুটি 9-10 বছরের গল্প, বাট 9-10 বছর মানে এটা আমার তো মাঝে মাঝে এরকমই মনে হয়। 9-10 বছর মানে কত মানে মোমেন্টস, কত মানে ভালো সময়, কত ঝগড়া, সবই আছে। সত্যি ঝগড়াগুলো আছে বলেই বোধহয় মানে যতটুকু যা শিখেছি, মানে রিলেশনশিপ সম্পর্ক তো মানে এখনো শিখছি আমি বলবো। তবে একটা প্রশ্ন নিই, অনেক বড় ভিডিও হয়ে গেল রে। হোক না, কি হয়েছে, আমাদের তো বড় ভিডিওই বেশি ভিউ হয়, তুই চাপ নিস না। যখন এরকম কিছু ভিউ হবে, লোক দেখবে। হ্যাঁ, এই তো প্রতাপ 283 লিখেছেন যে তোমাদের গল্পটা একদিন শেয়ার করো। এই আমাদের গল্প, মানে আমাদের গল্প শেষ হবে না, এই এতক্ষণ অনেক গল্প আছে। এই গল্প একজন লিখেছে মালদার একটা ফ্যান মিট হয়ে যাক। ওনার নাম হচ্ছে এটা কি সৌমাল্য চৌধুরী, না সৌমাল্য চৌধুরী 1429। মালদার একটা ফ্যান মিট হয়ে যাক, শুভেন্দু বাবু তো শোভানগরের কাছের লোক। মালদায় ফ্যান মিট, প্লিজ ফ্যান তো বাদই দিন, মানে দুজন মানুষ যদি আসেন না আমি খুশি হয়ে যাবো। আমার ওই ফ্যান ওরকম ব্যাপার কিছু নয়, দুটো মানুষ যদি আসেন মানে আমরা সত্যি খুশি হয়ে যাবো। হ্যাঁ, আমরা এরকম কখনো ভেবে দেখিনি যে এরকম কিছু করা যেতে পারে, বা আমরা ডাকলে মানুষ আসবেন, সেটাও আমরা কেন আসবে, তাই না? তুই বল, এটা আমরা কেন আসবে সিরিয়াসলি। এখন ফ্যান মিট করার জায়গায় আমরা পৌঁছেছি বলে আমাদের মনে হয় না, আর সেই জায়গাটা কোথায় ডাকবো না, একদিন হয়তো সবাই মিলে দেখা করবো, কোথাও খাওয়া দাওয়া হবে, মেবি। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন হচ্ছে আবির পার্সোনাল 198, ছবি সুন্দর, মানে আমি একটা ছবি শেয়ার করেছিলাম, ওখানে উনি লিখেছেন কোয়েশ্চেন নাম্বার 1, যদি তোমরা 1 মাসের ছুটি পাও তাহলে কোথায় বেড়াতে যেতে চাও ড্রাইভ করে? 1 মাসের ছুটি অনেক জায়গায় যাবো, মানে হিসেব থাকবে না কোথায় কোথায় যাবো, মানে বাঁধা গরু যদি ছেড়ে দেওয়া হয় কোথায় যাবে। 1 মাস যদি পাই, 1 মাস যদি পেয়ে যায়, আপনাদের যা ট্রিপ করে দেখাবো আপনারাও মনে রাখবেন। কে দেবে তোকে 1 মাসের ছুটি? কি জানি না, তাও কোথাও একটা বলতে, মানে পাহাড়ে তো অবশ্যই। হ্যাঁ, পাহাড়ে তো অবশ্যই, সব নিচে মানালি শুধু 1 মাস ধরে ঘুরবো? মানালি হয়ে লাদাখ যাব, ওটা দিয়ে হিমাচল দিয়ে লাদাখ। কবে হবে এগুলো? হবে। কোয়েশ্চেন নাম্বার 2, কাশ্মীর টু কন্যাকুমারী, সরি কি হলো, কেমন একটা হয়ে গেল, আবার পর। কোয়েশ্চেন নাম্বার 2, কাশ্মীর টু কন্যাকুমারী কবে? অনেক অপেক্ষায় রইলাম। হবে, আমরাও অপেক্ষা করছি, জানি না কোনোদিন হবে কি। কেন হবে না? আমার তো মনে হয় হবে না। হবে, কেন হবে না? রোড ট্রিপেই হবে। আগে থেকে এত ভেবে নেয় না সব, এটা হবে না, ওটা হবে না, হবে, কেন হবে না? আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 3, ওয়ার্ক লাইফ কেমন তোমাদের? ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা অনেকেরই প্রশ্ন, উনি ছাড়াও আরো অনেকেই প্রশ্ন করেছেন, বুঝেছো? ওয়ার্ক লাইফ, দেখুন এই মুহূর্তে আমি একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে তাদের কন্টেন্ট ডিপার্টমেন্টে চাকরি করি। ফলে 8-5টা কন্টেন্ট ডিপার্টমেন্ট যেরকম হয়, তার কিছু রুটিন ওয়ার্ক থাকে, মাঝে মাঝে রুটিন ওয়ার্কের বাইরেও কিছু কাজ থাকে। তার একটা নির্দিষ্ট মানে সময়সীমার মধ্যে সেটা করতে হয়, ডেডলাইন্স থাকে। সেই ডেডলাইন্সের মধ্যে কাজগুলো করতে গেলে আপনি মাঝে মাঝে হাঁপিয়ে উঠবেন, আবার কখনো কখনো দেখবেন যে সেটা একদিন হয়তো তাড়াতাড়ি হয়ে গেল, তখন আবার বাড়তি কাজ হাতে চলে এলো, তো এরকম হয়। আর সত্যি কথা বলতে আমি এখন একটু একদম মেইন স্ট্রিম মিডিয়া থেকে সরে এসে আমি এই ধরনের একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করছি। এর মূল কারণ কিন্তু হচ্ছে যে একটু মানে কি বলবো, নিজের জন্য একটু সময় বার করা যায়। এই যে আপনাদের সঙ্গে কথা বলি, ট্রিপস করি, এগুলো একটু করা যায়, এই আর কি। আর তার বাইরে জানেন তো যে আমার একটা গানের একটা ব্যাপার আছে, তো সেই গান রেকর্ড করা বা ধরে নিন মিউজিক নতুন প্রডিউস করা, এগুলো একটু সময় সাপেক্ষ বিষয়, আর একটু মানে মাথাটা একটু শান্ত রাখতে হয় তার জন্য। নইলে কিন্তু গান গাওয়া আলাদা জিনিস, আর গান তৈরি করা
নিজে সুর করে বা লিখে, এটা কিন্তু সম্পূর্ণ একটা আলাদা জিনিস। তার জন্য একটু মানসিক শান্তি প্রয়োজন হয়। তো তিন্নি ট্রাভেলগ 9234 প্রশ্ন করছেন, দাদা এত ছুটি ম্যানেজ করে কি করে, এন্ড ইন্দ্রাণী কোথায় চাকরি করে? দাদা এত ছুটি ম্যানেজ করে হচ্ছে, দাদা ছুটি ম্যানেজ করে না, দাদা কাজ করে। দাদা নিজের সঙ্গে ল্যাপটপ বয়ে নিয়ে যায়, এর আগেও ভ্লগে ইন্দ্রাণী দেখিয়েছে, আমার সঙ্গেই ল্যাপটপ থাকে। আসলে এখানে আমি বলি 24টা ঘন্টাকে শুভেন্দু ভীষণ সুন্দর করে ম্যানেজ করতে পারে, যেটা আমি পারি না। ঠিক আছে, ইনস্পাইট অফ হ্যাভিং একটা 9 to 10 জব, মানে আই রিপিট 9 to 10, সকাল 9টা থেকে রাত 10টা, এইটা হচ্ছে ওর কাজের পরিধি। এইটা থাকা সত্ত্বেও ও যেভাবে সময়কে কি বলবো ম্যানেজ করে, এইটা সত্যি সেবার সবকিছু ওইভাবে না বলে না বোঝানো যায়। কিছু জিনিস থাক নিজেদের মধ্যে, তবে অবশ্যই কাজ ম্যানেজ করে, মানে কেউ যদি তার প্যাশনটা ফলো করতে পারে, এটা সবারই করা উচিত। কারণ সব মানুষ অতটা লাকি হয় না যে প্যাশনটাই তার প্রফেশন হয়, তাই না? তো তার কারো যদি ওর যেমন এটা একটা হিডেন প্যাশন, এই নিয়ে আমাদের শুভেন্দু কলেজ লাইফে বা বিয়ের আগে কোনোদিন আলোচনাই হয়নি যে আমরা তো ঘুরতে ভালোবাসি। আমি তো ঘুরতে ভালোবাসি, দেখুন আমি আমার বাবা মার সাথে অনেক জায়গায় ঘুরেছি, ওদিকে মানে রাজগীর দেওঘর ঘুরেছি, নালন্দা, ওদিকে বুদ্ধগয়া, তো ভীষণ আমার খুব ভালো লেগেছিল। তারপরে হরিদ্বার, ঋষিকেশ, মুসৌরি, ওই পাটটা, দিল্লি, ওগুলো ঘুরেছি। তারপরে রাজ্যের মধ্যে তো ঘুরেইছি, এদিক ওদিক ঘুরে প্রচুর ঘুরেছি। কিন্তু শুভেন্দু বোধহয় সেই অর্থে ওর বিয়ের আগে বা স্টুডেন্ট লাইফে খুব একটা ট্রাভেল করেনি। না, ট্রাভেল করেছি কিন্তু মানে ট্যুর করিনি। মানে ট্রাভেল তো করতেই হতো, কারণ আমার সমস্ত আত্মীয়রাই আমার বাড়ি থেকে অনেক অনেক দূর দূর। এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ, এটা একটা ব্যাপার। ট্রাভেল করেছি, এবং ট্রাভেল করেছি বলেই এই কারণেই কিন্তু রোড ট্রিপ বিষয়টা এত আমি ভালোবাসি। আত্মীয়ের বাড়িতে ট্রাভেলটাকে আমি ট্রাভেল করছি, মানে গিয়ে কোথাও যাওয়া একটা ইয়েতে না, কিন্তু সেটাকে তোমাকে ট্রাভেল তো ধরতে হবে, কারণ হচ্ছে তুমি তো 7 ঘন্টা ধরে একটা জায়গায় যাচ্ছ রাস্তার উপর দিয়ে গাড়িতে করে। সেই কারণেই আমি রোড ট্রিপ বিষয়টা এত পছন্দ করি, কারণ আমি ছোট থেকে ওইটাই ছিল আমার কাছে অ্যাট্রাকশন, যে ওই যে একটা বাসে আমি বসলাম এবং একদম ফ্রন্ট সিটে গিয়ে বসলাম ড্রাইভারের পাশের সিটটাতে, আর ওই যে বাসটা চলছে তো চলছেই 7 ঘন্টা ধরে একটা কোথাও যাচ্ছি হাইওয়ে দিয়ে, এটা আমার ছোট থেকেই ভীষণ ভালো লাগতো। এবং যখন জানলা দিয়ে এই সিনস গুলো ক্রস করে যায়, বা অচেনা কোনো গ্রাম, যে গ্রামটার নাম আমি জানি না, সেখান থেকে 4টে লোক হয়তো হেঁটে চলে আসছে, সঙ্গে পেছন পেছন 4টে ছাগল আসছে, এই বিষয়গুলো আমাকে চিরদিনই আমার ভীষণ ভালো লাগতো। তো সেই কারণেই এখন আমি এই যখন সময় পাই এই নীলুকে নিয়ে, আমাদের নীলুকে নিয়ে আমি বেরিয়ে পড়ি। আর আমার কাজের দিকটা বলি, আমি 2022 অব্দি কি বলবো মেইন স্ট্রিম মিডিয়াতে চাকরি করতাম, কিন্তু তারপরে আমি চাকরি ছেড়ে দিই। প্রথম আমি চাকরি ছাড়ি অ্যাকচুয়ালি বিয়ের কয়েক মাস পরে। তারপরে আমার একটা অন্যরকম প্ল্যান ছিল, কিন্তু মিনওয়াইল আমি হানিমুন থেকে আমার হাতটা ভেঙে এলাম। এবং শুধু হানিমুন থেকে হাত ভেঙে আসা নয়, মানে এটুকু আপনাদের বলতে পারি, বিয়ের পর থেকে আমি আমার মানে শারীরিকভাবে প্রচুর ভুগেছি, মানে একটার পর একটা, মানে কোথায় আক্কেল দাঁত উঠে মানে মাড়ি ফুলে গিয়ে এরকম ঢোল হয়ে যাচ্ছে। হাত ভাঙাটা দিয়ে খালি ওটা শুরুয়াত ছিল যাকে বলে। তারপরে ওইটা হলো, তারপরে হলো পক্স, কোথাও কিছু নেই, মানে আমার তো ছোটবেলায় একবারও পক্স হয়নি, আমি পক্সে খুব কষ্ট পেয়েছি, খুব। তখন খুব একটা রেগুলার ব্লগ করতাম না বলে আপনারা ওইগুলো কিছুই জানেন না। তো তারপরে একটার পর একটা মানে অহরহ শরীর খারাপ লেগে থাকতো। তারপরে আমি যেটা করলাম, এখন আমি কিছু ফ্রিল্যান্সিং কাজ করি, মানে নিউজ ওরিয়েন্টেড ফ্রিল্যান্সিং কাজ করি, সেই সঙ্গে আমার একটা ছোট জুয়েলারির বিজনেস আছে, সেইটা সামলাই। তবে আর আমি টিউশন পড়াই, মাস কমিউনিকেশন জার্নালিজম যারা পড়াশোনা করছে, স্পেশালি যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করে এবং হঠাৎ করে ইংরেজিতে এত কিছু দেখে একটুখানি শুরুতে যে শখটা আমারও লেগেছিল, আমি তাদের রিলেট করতে পারি, তো তাদেরকে আমি শেখাই। এবং বুকিশ পড়াশোনা খুব একটা শেখাই না, ওগুলো তো বই পড়ে জানতে পারবে হিস্ট্রি, কিন্তু মানে আমার সঙ্গে সঙ্গে ও কিছু প্র্যাকটিক্যাল ক্লাসেস তাদের নেয়, তাতে ওরও নিজের প্র্যাকটিস হয়, ওর যে পড়াশোনা এখন করছে আমি বলছি না, সেইটারও হেল্প হয়, প্লাস আমারও হেল্প হয়। এবং আমি এইটুকু ব্লেস যে অড কাপল ইন ট্রু সেন্সে অড কাপল, কারণ আমাদের চ্যানেল বলুন বা আমার জীবনে আমরা একে অপরকে খুব জড়িয়ে জড়িয়ে সবকিছু, মানে কাজ বলুন অকাজ যাই বলুন, মানে উই আর পার্টনার ইন ক্রাইম বলা যায়। কারণ হয় না, মানে
একটা যেটা বলছিলাম যে 9 to 10 জব থাকা সত্ত্বেও, মানে সকাল 9টা থেকে রাত 10টার জব থাকা সত্ত্বেও ও চ্যানেলে শুভেন্দু যেরকম এফোর্ট দেয়, অ্যাট দ্য সেম টাইম আমিও চেষ্টা করি আমার তরফ থেকে আমার ফ্যামিলিকে এফোর্ট দিতে। আমার ফ্যামিলি মানে তাই এই মুহূর্তে কলকাতায় 2 জন, বাকি তো সব ছড়িয়ে ছিটিয়ে, কলকাতা মালদা ছড়িয়ে ছিটিয়ে আছে। চেষ্টা করি, বলছি না চেষ্টার তো কোনো শেষ নেই, হয়তো খুব ভালো করে পারি না, চেষ্টা করি সময়টা এইভাবে যাতে সেগ্রিগেট করা যায়। প্লাস এখন যেহেতু ট্রাভেল ভিডিও আপনাদের ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদে চলছে, ট্রাভেল ভিডিও টেকস আ লট অফ টাইম। প্রথম কথা ওই যে বললাম টাকা পয়সার একটা প্ল্যান থাকে, কিরকম কি খরচাপাতি, তারপর জায়গা সিলেক্ট করা, সেখানে যাওয়া। এবং ট্রাভেল একটা জিনিস জানবেন যে আপনারা যারা বছরে 2-3 বার ট্যুর করেন তারা না সত্যি বলছি ট্যুরিস্ট হিসাবেই ট্যুর করেন, কিন্তু একজন ট্রাভেলার হিসেবে যেদিন আপনি ট্যুর করবেন না সেদিন দেখবেন জীবন থেকে প্রচুর কি বলবো কমপ্লেন্টস কোথায় হাওয়া হয়ে গেছে, জীবনে কমপ্লেন করতে লাগবে না, মনে হবে হ্যাঁ এ আর এমন কি, এর থেকে কত খারাপ আমি থেকেছি, এর থেকে কত বিটার এক্সপিরিয়েন্স হয়েছে, তাই না? ট্রাভেল আমি তাও আবার এটাও বলবো না যে সারা বছর আমাদের মতো ঘুরুন, কারণ আমরা চেষ্টা করি এই বিষয়টাকে এনক্যাশ করার, এখান থেকে কিছু পয়সা যা আসে সেটা আমরা আবার পরবর্তী ট্রাভেলেই কাজে লেগে যায়। মানে সেভিংস মানে ওটা গুলি মারুন, ওইসব কিছু হয় না আমাদের ইউটিউব থেকে, বাট ওই যে পরের ট্রিপ প্ল্যান করতে সুবিধা হয়, কিরকম কোথায় কি যাবো। এই ট্রিপটা করলাম, এই ট্রিপ থেকে যে মানে যা এলো সেটা পরের ট্রিপে হয়তো হোটেল বুকিং এ লেগে গেল, মানে এইরকম আর ঠিকই বলেছে, সব ওরকম বিশাল কিছু ভাবার নেই, সত্যিটাই বাস্তবটাই বললাম। বা ধরুন এটা হতে পারে যে যেরকম আমরা গোপ্রোটা কেনার সময় করেছিলাম যে দুজনে মিলে কিছু টাকা দিয়ে প্লাস ইউটিউবে টাকা মিলে আমরা একটা গোপ্রো কিনেছিলাম আগের বছর, এইরকম আর কি। তো এইটা যেহেতু হয় তো, আর সত্যি কথা বলতে প্রচুর মানুষ ফলো করেন, ফলো মানে কিরকম যে আমরা আপনাদের দেখে আমি ঘুরে এসেছি, মানে এটা তো বিরাট ভরসার জায়গা যে আমার ভিডিও দেখে ভরসা করে আপনি ঘুরতে গেছেন, তো এটা শুনে তো খুব ভালো লাগে। সেইটার ক্ষেত্রে অনেক বেশি আরো কি বলবো নিজেকেও সাবধানী হতে হয় যে আমি যেটা দেখাচ্ছি সেটা যেন রিয়েল টাইম স্টোরি হয়, সেটা যেন মানে এরকম ব্লাফ দিয়ে দিলাম একটা যে আপনারা আসুন কিন্তু গিয়ে দেখলেন কিছুই নেই, মানে ওই রকম টাইপের যেন না হয়। সেই কারণেই আপনারা দেখবেন না যে মানে কখনো আমরা এরকম করছি যে কোনো একটা জায়গাকে খুব এক্সাজারেট করে খুব অদ্ভুত ভাবে খুব সুন্দর করে এমন ভাবে প্রেজেন্ট করলাম, কিন্তু আসলে জায়গাটা সেরকম নয়। ইনস্টাগ্রাম ভার্সেস রিয়ালিটি এখন না ওরকম আমরা কিছু করি না। আমরা সেই কারণে যেটা ওখানকার সাউন্ড যেরকম ওখানে লাগলো, আমার যা পিকচার যা আমি দেখতে পাচ্ছি সেটাই আমরা তুলে ধরি, সেইটাই। তো এরকম করতে গিয়ে ইউটিউবেও যেহেতু এখন সময় দিতে হয়, তাই জন্য আমি কোনো পার্মানেন্ট জব তো এখন করি না, তো এইভাবেই মিলিয়ে ঝুলিয়ে আমার চলছে। প্রতাপ 283 একটা প্রশ্ন করেছে, প্রশ্নের উত্তর আমি ওকে দিয়েছিলাম, বাট আমি চাই এই বিষয়ে শুভেন্দু কিছু বলুক। প্রশ্নটা হচ্ছে, আমার একটা প্রশ্ন আছে, বিয়ে কি এত সুন্দর হয়? এখন চারদিকে যত ডিভোর্স, তারপর হাজবেন্ড মার্ডার, এত কিছু দেখছি, হেসো না আর কি না। আমি তোমাদের দেখে আবার একটা পজিটিভ ভাইব পাই সেই নেগেটিভিটির মধ্যেও, প্লিজ এভাবেই থেকো, আর পারলে একটা ভিডিও বানিও হেলদি বিয়ে কিভাবে মেনটেন করতে হয়। বাবা এটা বিরাট কাজ, হেলদি বিয়ে মেনটেন। হেলদি বিয়ে মেনটেন সত্যি বলতে এরকম মেনটেন করার কোনো ব্যাপার, মানে মেনটেন করবো বলে এরকম কিছু করছি আমার তো সেটা ফিল হয়নি কখনো। কিন্তু হ্যাঁ আমি না শুধু বিয়ের বলবো না, আমি আমার জীবনের সমস্ত রিলেশনশিপে, মানে আমার বাবা মার ক্ষেত্রে, আমার শ্বশুর শাশুড়ির ক্ষেত্রে, আমি সবসময় নিজের তরফ থেকে সব বিষয়ে ক্লিয়ার থাকি। মানে আমার জীবনে আমি কোনো লুকোছাপার আমার জায়গা নেই, আমি এটা করব না বা আমি এটা করছি না বা আমার এটা এখন করতে ভালো লাগছে না, এই কথাটা স্পষ্টভাবে ওকেও বলি আমি। ও আমাকে বললো তো যে এটা আমার মনে হচ্ছে এটা করা উচিত, আমি ওকে তৎক্ষণাৎ বলি না আমি আজকে আমার পক্ষে সম্ভব নয় বা আমি ওখানে যাবো না বা আমি এটা করবো না। আমি বলছি বিশ্বাস করুন, যদি নিজের কাছে নিজে আপনি যদি ক্লিয়ার থাকেন, পৃথিবীর কারো ক্ষমতা নেই আপনাকে কোনো বিষয়ে দোষারোপ করবে বা আপনাকে, কারণ আপনাকে যখনই দোষারোপ করতে আসবে আপনি তো বলবেন আমি তো বলেইছিলাম যে আমার পক্ষে এটা এই মুহূর্তে সম্ভব নয় বা আমি এটা যাবো না বা আমি এটা করবো না, তাহলেই অশান্তিটা আর হয় না, দুজনের মধ্যে মনোমালিন্য জায়গাটা আসে না। এবার তাই বলে কি ছোটখাটো বিষয়ে আমাদের মধ্যে কোনো তর্ক হয় না? হয়, হতে বাধ্য। কেন? কারণ প্রথমত আমরা এই কারণেই অড কাপল, কারণ আমাদেরকে সাডেনলি দেখে হয়তো মনে হয় যে
আমরা আমাদেরকে অনেকেই বলেন যে আপনারা অড কেন হতে যাবেন, অনেকে অ্যাপ্রিশিয়েট করে যে বাবা তোমরা তো ভীষণ মানে মোস্ট ডিজায়ারেবল, মানে আরো কত কি লেখে। কিন্তু বিষয়টা কেন আমাদের মধ্যে মাঝে মাঝে তর্ক হয় বা প্রবলেম গুলো হয়, এবং আমি বলবো সেটা আমরা এনজয়ও করি অনেক ক্ষেত্রে, যে সেই ইস্যুগুলো হয় বলে। কিন্তু বুঝতে হবে যে আমাদের দুজনের কিন্তু বেড়ে ওঠা সম্পূর্ণ দুটো আলাদা পরিস্থিতিতে, এবং এটাও বলবো আলাদা আর্থসামাজিক অবস্থায়। কেন বলছি আর্থসামাজিক অবস্থায় আমি বলে দিই। হ্যাঁ, আর্থসামাজিক অবস্থা হলো কেন আমি বলছি, ওর বাড়ির আশেপাশে যারা থাকেন তাদেরও একটা স্টেডি ইনকাম আছে, বা তাদের বাড়িতে মানে তারাও একরকম ভাবে চলেছে। আমার বাড়ির আশেপাশেও কিন্তু একটা সময় আমি প্রচুর দরিদ্র মানুষকে দেখেছি। মানে কিরকম হয়, ধরে নিন আপনি আজকে ডাল করেননি, গ্রামে আপনি তার বাড়িতে গিয়ে বলতে পারেন যে আজকে আমার ঘরে ডাল হয়নি, তুমি কি ডাল করেছো, তাহলে তুমি একটু দিয়ে দিও। আবার অ্যাট দ্য সেম টাইম ওর ঘরে হয়তো এমন কিছু হয়নি যেটা আপনার ঘরে এসে সে বললো। এটা গ্রামে চলে, কিন্তু এখানকার আর্থসামাজিক পরিস্থিতিতে সেসব হয় না, আমি সেটা দেখেছি। আগে হতো, এখন হয় না হওয়াটাই স্বাভাবিক। কিন্তু আমি বলছি এই পরিস্থিতিতে মানে বেড়ে ওঠা, বড় হয়ে ওঠা, তাতে দুজন মানুষের মানসিকতা অনেক দিক থেকে এদিক ওদিক হয়ে যায়। একজন মানুষ একভাবে ভাবে, আরেকজন মানুষ যে কোনো বিষয়কে অ্যানালাইজ করে আরেকভাবে। সেই কারণে আমাদের মধ্যেও সমস্যা হয়, কিন্তু সেই সমস্যাটাকে গো ধরে বসে ও কখনো সেটাকে মনে রেখে আগামী 7 দিন পরে তার শোধ নেয় না, আর আমি তো এমনি জিনিসপত্রই ভুলে যাই, তো আমি এসব ঝগড়ার কি মনে রাখবো না। এই প্রসঙ্গে বিয়েটা আমাদের একটু বলি, সেটা হচ্ছে আমরা যেহেতু একে অপরকে পছন্দ করেছিলাম, আমি ফর্মালি আমার বাবা মাকে ভাবে জানাইনি যে এই যে আমি পছন্দ করি, বিয়ে করতে চাই। আমি এমন একটা বাবা মা পেয়েছি আমার লাইফে, আমি ভীষণ গ্রেটফুল। এটা আমি আমার বাবা মাকে কোনোদিন বলিনি সামনে থেকে, এই ভিডিওর মাধ্যমে, যাই না ওরা দেখবে কিনা ভিডিওটা, বলছি আমার বাবা মা আমাকে কোনোদিনই এইটা ফিলই করায়নি যে তুমি এবার বড় হচ্ছ, তোমার এবার বিয়ে দেব না। মানে আমার বিয়ে নিয়ে কোনো আলোচনা আমার বাবা মা আমার সাথে করেনি, যে এইবার তো একটা হয় না মানুষের, দেখবেন এটা আমি আমার অনেক বন্ধু বান্ধবেরও শুনেছি, অনেককে দেখেছিও, এটা ঠিক এইচএসটা কি পাস করলো কি করলো না, গ্রাজুয়েশনটা হলো কি হলো না, মাস্টার্সটা করলো কি করলো না, বিয়ে 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 বিয়ে, এবার তোমাকে তো বিয়ে করতেই হবে যাই হয়ে যাক। এইটা কিন্তু আমার বাবা মার ছিলই না যে এবার তুমি বিয়ে করবে, এবার হ্যাঁ তুমি মাস্টার্স করেছো, এবার কি করতে চাও, আরো যদি ফার্দার পড়তে চাও তো বলো, যদি কাজ করতে চাও তো বলো, এইরকম ছিল। মানে অসম্ভব একটা ফ্রিডমের মধ্যেও যে একটা শাসন, মানে প্রচ্ছন্ন। মানে আমি ওর সাথে রাত্রিবেলা ঘুরতে যাচ্ছি, কিন্তু আমার মা জানে আমি কোথায় যাচ্ছি। আমি তো বাবাকে ডেফিনেটলি বলে যেতাম না যাচ্ছি, কিন্তু আমার মা জানে। বা মাকেও যদি মানে এরকম হয়েছে যে একটু বেশ রাত হচ্ছে, মাকে বলিনি, এবার আমার মা কি করতো, ওকে ফোন করতো, হ্যাঁ শুভেন্দু ইন্দ্রাণী কি তোমার সাথে আছে, তো ও তো সত্যবাদী যুধিষ্ঠির, হ্যাঁ কাকিমা ইন্দ্রাণী তো আমার সাথে। আমি কেস তুই কেন বলতে গেলে মাকে কিছু একটা হয়তো অন্য কিছু বলে দিতাম, মানে না মানে চাইতে বা না চাইতে কোনোদিন মিথ্যে বলে কখনো ওইটা জায়গাটাই ছিল না। মিথ্যা বলবো কেন, আমি কি চুরি করছি নাকি মিথ্যা বলতে পারবো না? আর বাবা মাও আমাকে ভরসাই করতো, আই হোপ, কারণ তারা আমাকে ছাড়তো, ওরকম বলতো না যে ইনফ্যাক্ট। তবে এটাও আমি বলবো যে এরকম অনেকের কাছে শুনতে হয়েছে যে হ্যাঁ এত রাত করে ফিরছে, বাবা মা বুঝবে, এরকম বলেছে মানুষ। কিন্তু আমার বাবা মা হয়তো সেটা কানে শোনেনি বা গায়ে মাখেনি কিছু একটা, কিন্তু রাত হলে কখনো প্রশ্ন করতো না যে কেন এত রাত হলো, কোথায় ছিলে বা কিছু। তো বাবা খালি একটা কথাই বলতো যে যেদিন বাবা মার জায়গায় পৌঁছাবি সেদিন বুঝতে পারবি, এটাই বলতে চাই। তো এখনো তাই বলে। তো কি যেন বলছিলাম, হ্যাঁ তো তখন বিয়ে নিয়ে আমার মধ্যে কোনো, আর অনেকের হয় না মাকে দেখে মা সেরেছে, সিঁদুর পরেছে, শাড়ি পরেছে, ওইরকম আমি হব। আমি একদমই বিয়ে পাগলি টাইপের ছিলামই না, যে বিয়ে ও হলে হবে না হলে না হবে, এরকম একটা ছিল। শুভেন্দুর খুব বিয়ে করার শখ ছিল, বুঝতাম যে হ্যাঁ বিয়ে করার শখের থেকে বিয়ে করার বেশি চাপ ছিল আমার ঠাকুমার তরফ থেকে। আমার ঠাম্মা সকাল বিকেল বলতো এখানে বলে দিই, সেটা হচ্ছে আমি যে পরিবারে বেড়ে উঠেছি, আমার পরিবার সম্পূর্ণরূপে সবাই বাঙালি নয়। আমার পরিবারে আমার ঠাকুমা, তার বাপের বাড়ি হচ্ছে পূর্ণিয়া জেলায়, পূর্ণিয়া জেলা থেকে আরো যেতে হয় হ্যাঁ নেপালের দিকে, নেপাল এবং বিহারের যে বর্ডার,
সেখানে একটা জায়গা আছে পান্ডেপট্টি বলে। সেই পান্ডেপট্টির জমিদার যিনি, তার একমাত্র মেয়ে ছিলেন, একমাত্র না, তারা 3 বোন ছিল, আমি ভুল বললাম, 3 বোন। তো আমার ঠাকুমা তার মধ্যে একজন। তো সেই ঠাকুমা, ও ঠাম্মার বাড়িতে নাকি হাতি ছিল আমাকে বলে। হ্যাঁ, আমার ঠাকুরদা বিয়ে করতে গেছিল হাতি পাঠিয়েছিল জামাইকে আনতে। ভালো। তো আমার সেই ঠাম্মা আমাকে তার ভোজপুরি কিছুটা বলতো, আর আমাদের লোকাল একটা ল্যাঙ্গুয়েজ আছে কুর্তা বলে ওটাকে, যেটাকে খোট্টাও বলে, কিন্তু আসলে ওটা মাগধী অপভ্রংশের একটা রূপ। তো ওটা কিছুটা বাংলা, আবার কিছুটা আপনার শুনে মনে হবে যে ভোজপুরি বলছে। তো আমার ঠাকুমা আমাকে বলতো, মারে তাই হুয়া মে ফ্ল্যাট কে বলতো ফ্ল্যাট, তাই হুয়া ফ্ল্যাট কিনি রেলে বিহার কব করবে। তো আমি তখন বলতাম বিহার अभी करेगा क्या, अभी समय हो, अभी हम बुढ़ा हो गए लिए। তখন আমি বলছি এই টাইমটা হচ্ছে আমাদের তখন 25 বছর বয়স। হ্যাঁ, তাই বললাম আমাকে বুढ़ा हो गए लिए, তো মানে আমি কি বুড়ো হয়ে গেছি? তখন আমার ঠাকুমা বলতো, বুढ़ा आदमी के देख के नहीं पता चला, মানে যে বুড়ো হয় তাকে দেখে বোঝা যায় না, তাই দেখতে দেখতে দিন চল যাতে, তাই বুढ़ा হয়ে যাবে। ও তো তখন আমাকে বলতো। তো যাই হোক, বাড়ি থেকে এরকম একটা প্রেশার ছিল। এবার এখানে বলে রাখি, আমার ঠাকুরদা তিনি খুব কম বয়সে মানে বিয়ে করেছিলেন। তখন তাই করতো, আর কি করবে, বিয়ে করে না, আমার ঠাকুরদার ভাইরা অনেক বেশি বয়সে বিয়ে করেছে। আমার ঠাকুরদা খুব কম বয়সে বিয়ে করেছিলেন, এবং আমার ঠাম্মা খুবই তখন ছোট। আমার ঠাকুমার তখন 11 না 13 বছর বয়স। ভাবো। হ্যাঁ, তো আমার ঠাকুরদা কেন কম বয়সে বিয়ে করেছিল? কারণ আমার ঠাকুরদা সেই সময় মানে মালদা জেলায় ম্যাট্রিকে প্রথম হয়েছিলেন, ইংরেজদের সময় ম্যাট্রিকে ফার্স্ট। তো হওয়ার পরে তখন চারিদিক থেকে খোঁজ খবর হতে শুরু করলো যে কে। তো এই ঠাকুমার বাবা তিনি সেই এলেন ওখান থেকে, তার জমিদারি থেকে তিনি ঘোড়াই করে এসে খবর দিলেন যে এরকম একজন ছেলে আছে। সেই সময় কিন্তু ছিল যে লেখাপড়া জানা জামাই। হ্যাঁ, জামাই, এইটা একটা ছিল। তো সেই জামাইকে মানে একেই জামাই করা হবে, এরকম করে তার বিয়ে হয়ে যায় কম বয়সে। তো সেই কারণে ঠাকুমা মনে করতেন যে একটি ছেলের ছোট থেকে মানে কম বয়সে যদি বিয়ে হয়, তাহলে সে নাকি মানে সে গৃহমুখী হয় আর কি, সে বহির্মুখী হয়। দেবল সেনগুপ্ত 6720 প্রশ্ন করছেন, ইউ আর এ লেফটি? ইউ আর এ লেফটি মানে বাঁহাতি কিনা? না, আমি লেফটি নই, আমি ডানহাতি চলে। মেবি অনেক সময় তো ফ্রন্ট ক্যামেরায় ব্লগ করি, অনেক সময় আবার ব্যাক ক্যামেরাতে ব্লগ করি, তো ওই জন্যই ওনার হয়তো মনে হয়েছে। না, আমি বাঁহাতি নই। আচ্ছা, সোমাস ক্যানভাস, ও আমার খুবই আর কি পছন্দের একজন মানুষ। ইউটিউব থেকেই আমার কমেন্ট চালাচালির মাধ্যমে ওর সাথে আলাপ, এখন তো হোয়াটসঅ্যাপে ওর সঙ্গে কথা হয়। সোমাস ক্যানভাস প্রশ্ন করছে যে ইউটিউবের বড় ভিডিও ডেসক্রিপশন লেখা নেই, কিওয়ার্ডস এন্ড হ্যাশট্যাগস কিছু টিপস দিলে হেল্প হবে। এইটা না আমিও খুব একটা যে ভালো জানি আমি এটা বলবো না। কেন বলছি, আমাদের মানে লাগলে তুক, না লাগলে তাকের মতোই হয়। আমরা তো যে এরকম খুব গ্যারান্টিড আমাদের সব ভিডিওই একেবারে খুব মারাত্মক চলে তা তো নয়, কিন্তু ঠিক আছে ওই আর কি, মানে কিওয়ার্ড লেখার সময় খালি একটা খেয়াল রাখবে যে বিষয়ক ভিডিও তুমি বানাচ্ছ ওই কথাটা যাতে বারে বারে রিপিট হয় আর কি। আচ্ছা, এরপরে একটা মানে সিরিজ অফ কোয়েশ্চেন আছে যেটা আমাকে পাঠিয়েছে পৌশালী রয় ওয়াইটি। পৌশালী আমাকে মেলও পাঠিয়েছে যে দিদি প্রশ্নগুলো অবশ্যই নিও করে, তো না নিলে বাজে হবে। বাবা, এই তো অনেক প্রশ্ন, অনেক, মানে এই যে পুরো লাইন দিয়ে এরকম প্রশ্ন করেছে। আচ্ছা, আমার অনেক প্রশ্ন আছে, ও লিখেও দিয়েছে। তোমরা ফরেন ট্রিপ কবে করবে, আর তোমাদের ড্রিম ডেস্টিনেশন কোনটা বলো কাকা? এই দুটোই যে প্রশ্ন করেছে এটা হচ্ছে আমার মানে আমাদের পকেট রিলেটেড প্রশ্ন। তো ফরেন ট্রিপ কবে করব এটা সম্পূর্ণ নির্ভর করছে একটা ফিনান্সিয়াল বিষয়ের উপরে। আমাদের ফরেন ট্রিপ হয়েই যেত আমাদের হানিমুনে, বাট আমরা সেটা ক্যান্সেল করে কাশ্মীর গিয়েছিলাম, এবং ভাগ্যিস গেছিলাম সত্যি কথা। এখন তো দেখছেন পরিস্থিতি, কিছু বলার নেই। তো ফরেন ট্রিপ জানি না কবে করব, তবে ইন্দ্রাণীর খুব শখ ফরেন ট্রিপ করার, তবে আমার খুব ইচ্ছে, আমার ফরেন ট্রিপ ওর শখ যখন তখন অবশ্যই যাব, কিন্তু বিষয় হচ্ছে আমি ফরেন ট্রিপের থেকেও আমি মোর ইন্টারেস্টেড ইন মানে আমি নিজের দেশ, আমার শুধু দেশ না, মানে দেশ বলতে আমি শুধু ভারতবর্ষ বলছি না, ভারতবর্ষের
চারিদিকে যে জায়গাগুলো রয়েছে, নেপাল, ভুটান, ওটা তো ফরেনই হলো, ফরেন হলেও বলছি ভূখণ্ড দ্বারা যেহেতু যুক্ত এবং আমাদের ঐতিহাসিক অনেক বিষয় এবং ঐতিহ্যের সঙ্গে এই জায়গাগুলো যুক্ত ভারতীয় ইতিহাসের সঙ্গে, সেই জায়গাগুলো আমার এক্সপ্লোর করার কিন্তু খুব ইচ্ছে। আর তোমার ড্রিম ডেস্টিনেশন, একদম তুমি যেতে চাও, তুমি স্বপ্ন আছে তোমার যাওয়া? আমার এই মুহূর্তে খুব ইচ্ছে আছে হচ্ছে নেপালের মুস্টাং যাওয়া, রোড ট্রিপে আর কি। যাই হোক, আমার ড্রিম ডেস্টিনেশন, আমার ড্রিম বলবো কিনা জানি না, আমার খুব ওই মহাকালেশ্বরের ভস্মারতি দেখবার খুব ইচ্ছে হয়। ওটা কি ড্রিম ডেস্টিনেশন বলে না? হ্যাঁ, আমি যেটা ভাবি, যেটা ভালোবাসি, ইদানি আমি জানি না কি হচ্ছে, আমি খালি মহাকালেশ্বরকে দেখছি, মানে ওইরকম বড় গোফ, বড় বড় চোখ, এটা কেন বারবার সামনে আসছে আমি জানি না, আর ওরকম ছাই ভস্ম মাখা। আর ফরেন ট্রিপে যদি আমার খুব কেউ বলে এখান থেকে কাটলি কেন, আমি তো ড্রিম ডেস্টিনেশনটা কমপ্লিট করব। আচ্ছা বলো। তো এছাড়াও ড্রিম ডেস্টিনেশন আরেকটা আছে, খুব সত্যি কথা, আমি দিল্লি তো গেছিলাম আমার সঙ্গে, তবে আমার তাজমহল দেখা হয়নি। আমার খুব ইচ্ছা যে পূর্ণিমার চাঁদের আলোতে তাজমহল দেখার। আর একটা ইচ্ছা আছে যে ওইখানে না ভোর 3টের সময় একটা এন্ট্রি দেয়, একদম অন্ধকার থাকতে, যখন ঠিক সানরাইজটা হয়, ওই টাইমে গিয়ে ওখানে কিছু নিজেদের সুন্দর ছবি তোলার ইচ্ছা আছে, জানি না হবে কিনা, বাট আছে। আর ফরেনে, বিদেশে প্রচুর জায়গা আছে, বাট আমি বলতে চাই না, কারণ আমি স্বপ্ন ওই রকমই অ্যাকচুয়ালি দেখি যেগুলো আমার নাগালে, কিন্তু হয় না স্বপ্ন দেখা কি আর বাদ মানে, বাট ওগুলো থাক, আমার মনেই থাক, কোনোদিন হলে হবে, না হলে না হবে। আমি বলছি আমার খুব ইচ্ছে যাওয়ার ফরেনে, সেটা হচ্ছে রাশিয়া। রাশিয়া খুব অপূর্ব লাগে আমার, মানে সে আপনি মস্কো থেকে শুরু করে ভ্লাদিভস্টক পর্যন্ত, মানে দুর্দান্ত সমস্ত সিনস। আমাকে খালি দেখাবে যে ওখানে একটা জায়গা আছে না যেখানে -71 ডিগ্রি, ইয়াকুটস্ক, হ্যাঁ ওইটা দেখাবে, সব মানে ওখানকার লাইফস্টাইল দেখাবে, মানে এই দেখ এখানে একদিন যাও, এসব বলবে তো। যাই হোক, নেক্সট প্রশ্ন করছে যে দাদা আর তুমি যদি কখনো বিদেশে সেটেল হওয়ার সুযোগ পাও, যাবে? নির্ভর করছে কত টাকা দেবে। এটা একদম খাসা বলেছে, এটাই তো মানে আলটিমেট। আমাকে রেশিওটা করে দেখতে হবে, যেখানে আমি আমার দেশে থেকে খরচ খরচা করে আমার কত বাঁচছে। ধুর ওইসব বলছে, ও যাবে টাবে না, তাই যতই যাই ওকে আমি চিনি। সেটেল হওয়ার প্ল্যান মানে সম্ভাবনা তো এর মধ্যে নেই, তাই প্ল্যানও নেই। তোমার আর দাদার এত সুন্দর আন্ডারস্ট্যান্ডিং এর রহস্য কি? এই রহস্য ভেদ হলে তো আর রহস্য থাকবে না। আমরা তুমুল ঝগড়া করি, মানে আমি, তবে ঝগড়াটা ওই করে, হ্যাঁ আমি বলছি, আমার বলতে কোনো লজ্জা নেই, আমি ঝগড়া করি এবং এটাও এনশিওর করি এই ঝগড়াটা ওর আর আমার মধ্যেই থাকে। আমি কখনো কোনোদিন কোনো থার্ড পার্সনকে আমাদের মধ্যে ইন্টারফেয়ার করতে দেই না। সেটা মানে নট ইভেন আমাদের বাবা মা। হ্যাঁ, আমাদের প্যারেন্টস প্রথম আমি একটুখানি অবুঝ ছিলাম, আমি আমার মাকে ইনভলভ করতাম, কিন্তু একটা পয়েন্টে আমি রিয়েলাইজ করলাম যে মাও এটা থেকে খুব মানে আঘাত পায়, মা কষ্ট পায়, কারণ মা ভীষণ ওর সাপোর্টে। আমি বলছি তো, মা যেটা আমি বললাম না ভিডিও শুরুতে, যে মা বাবা কোনোদিন আমাকে কম্পেয়ার করেনি যে দেখ ও কত ভালো, তুই কেন ভালো না। বিয়ের পরে, ইনফ্যাক্ট ওর সাথে সম্পর্কের পরে, মা আমাকে ওর সাথে কম্পেয়ার করে, দেখ শুভেন্দু থেকে শেখ, দেখেছিস কত ঠান্ডা মাথার, দেখ তুই ওর সাথে কথা বল। মা এটা আমাকে সবসময় বলে। আর সত্যি পৃথিবীর মানে হেন কোনো ঝামেলা যেগুলোতে আমি পড়েছি আজ অব্দি, আমাকে মেন্টালি বলুন, ফিজিক্যালি বুদ্ধি ইয়ে করে এদিক থেকে ওদিক থেকে বেরিয়ে আসে একরকম, একটা মেন্টাল সাপোর্ট ওই আমাকে দিয়েছে। সুতরাং ওর এফার্ট, আমি বলছি তো আমাদের সম্পর্কে ওর এফার্ট বেশি, আমার কম, কারণ আমি একটু অভিমানী, আমার একটুখানি মাথা গরম হয়ে যাবে, একটু রাগ হয়ে যাবে। এফার্ট কম আমি এটা বলবো না, এফার্ট যথেষ্ট ওর আছে। কারণ হচ্ছে আমি আসলে আমার সঙ্গে থাকাটাও কিন্তু খুব সহজ না। কেন বলছি, আমি ভীষণ মানে আমি ভীষণ ভুলে যাই, এবং ভুলে যাই মানে খুবই ইম্পর্টেন্ট জিনিসপত্র ভুলে যাই, ডেটস ভুলে যাই, মানে সেলিব্রেট করার ডেটগুলো আমি ভুলে যাই। সেটার জন্য আগেও মন খারাপ করতো, তো সেগুলোর জন্যও কিন্তু আমি বলবো একটা মানুষের খারাপ লাগা অনেক সময় কাজ করে।
তার জন্য আমি ওর কাছে বহুবার ক্ষমাও চেয়েছি যে এই ডেটটা আমার ভোলা উচিত ছিল না, কিন্তু আসলে আমার মাথায় এত কিছু চলে, তার মধ্যে আমি এইগুলো মাথা থেকে আমার বেরিয়ে যায়। আচ্ছা, তারপর লিখছি ইন্ডিয়ার মধ্যে তোমার ড্রিম ডেস্টিনেশন কি? তো বললাম ওইটাই, মানে ড্রিম ডেস্টিনেশন আপাতত যেগুলো পূরণ করা আমার হাতে আছে সেগুলো সবই ইন্ডিয়ার মধ্যেই। তো আমি বললাম, আর তুই কি বললি? ইন্ডিয়ার মধ্যে তোর ড্রিম তো তুই বলিসনি। ইন্ডিয়ার মধ্যে তুই নেপালের ওইটা বললি, কিন্তু ইন্ডিয়ার মধ্যে তোর ড্রিম ডেস্টিনেশন কি জিজ্ঞেস করছে। আমার তো এই মুহূর্তে এই বর্ষার মধ্যে এই বৃষ্টি হচ্ছে, আমার এখন খুব কেরল যেতে ইচ্ছে করছে। ওই দেখো। আচ্ছা, সবুজের ঘনঘটা। দাদা আর তোমার কি কোনোদিনও ঝগড়া হয় না? হলে কি করো তোমরা? ওই তো ঝগড়া হলে ঝগড়া করি। একটা জিনিস, যে মন খারাপ হলে কি করো? মন খারাপ করি। আনন্দ পেলে যেমন আনন্দ করি, তো দুঃখটাকেও তো দুঃখের মতো তাকে স্পেস দিতে হবে। আমি যদি দুঃখটাকে চেপে রাখি আর সামনে ভালো সাজার চেষ্টা করি, আখেরে ওটা কিন্তু রাগ হিসাবে জমে মনের মধ্যে। তো ঝগড়া করি, দুঃখ করি, হাসি, গান গাই, তারপরে ঝগড়া করে এবং আমি খুব বলি আমি বাড়ি চলে যাবো, এটা আমি ওকে বলি যে দেখ তুই থাক একা। তো আমাকে যেতে দেয় না কখনো, মানে না তুমি ভালো মনে যাবে, যে আমার সাথে ঝগড়া করে কেন বাড়ি যাবে। না, আমি এটা মনে করি যে যাওয়া। তবে না, আমি একটা কথা বলি, শুভেন্দু বয়স অনুপাতে খুব ম্যাচিওর একটা লোক, খুব ম্যাচিওর। মানে ওর এখন বোধহয় কত চলছে এখন, 45? না সত্যি একটা খুব ম্যাচিওর মানুষ, খুব ছোট থেকেই, মানে ছোট থেকে কেন বলছি, আমি তো ওকে 19 বছর থেকে চিনি, আজকে 10 বছরের চেনাশোনা। তো খুব মানে ফ্রম বিগিনিং আমি একটা মানে লেট টিনেজ একটা ছেলেকে দেখেছি, ও ভীষণ ম্যাচিওর। সেই সময় ও বছর 25-26-এর মতো ওর অ্যাটিটিউড ছিল, এখন তো আরো ম্যাচিওর। এটা ম্যাচিওর কারণ হচ্ছে ওই যে বললাম, আমার মা, আমার জন্মের পরে আমার বোন মারা যায়, আমার মা আমাকে রেখে চলে গেছিল, তখন আমার কত 4-4.5 বছর বয়স। কোথায়? হাসপাতালে, একদম টানা 1-1.5 মাস মা হাসপাতালে ভর্তি ছিল। মানে মায়ের অনেক রকম ইস্যু চলে এসেছিল, এবং মা তারপরে বাড়ি এসেও মায়ের একটা সাইকোলজিক্যাল ইস্যু হয়ে যায়, যেহেতু বোন থাকে না, মানে তখন দেখতে পাইনি ফিরে এসে। এবং তারপরে সেই সাইকোলজিক্যাল ইস্যু হওয়ার কারণে মা আমাকে খুব একটা সময় দিতে পারতো না। ফলে 4.5-5 বছর বয়সে আমি তখন একা থাকতে শিখে গেছিলাম, যে একা কি করে থাকতে হয়। এবং তারপরে যখন ক্লাস 10-এ পড়ি, যখন মাধ্যমিক, তখন আমার মায়ের আবার একটা মেজর অপারেশন হয়। তখন মেজর অপারেশনের সময় মাকে মানে মা তো সম্পূর্ণ বেড রেস্টে ছিল, মা বাথরুমও যেতে পারতো না। মাকে বাথরুমে নিয়ে যাওয়া, প্রত্যেকদিন মায়ের জন্য রান্না করা, রান্না করে খাইয়ে দেওয়া, সেদ্ধ মাখা, 4-5 রকমের সেদ্ধ করতে হতো, গাজর সেদ্ধ, পেঁপে সেদ্ধ, সেগুলো সব সেদ্ধ করে করে আলাদা আলাদা করে মাকে খাওয়ানো। সেগুলো করে আবার এইচএস যখন পরীক্ষা দিতে গেলাম, তখন আমার কাকা মারা গেল। মানে আলটিমেটলি টার্মোয়াল সিচুয়েশনের মধ্যেই আমি থেকেছি। ফলে আমার কাছে ওই ম্যাচুরিটিটা চলে এসেছিল আর কি। ম্যাচুরিটি আসেনি, মানে ওইগুলোতে আর কি অভ্যস্ত হয়ে গেছিলাম আমি। একটা রেসপন্সিবিলিটি নেওয়ার যে একটা মানসিকতা, ওইটা অবশ্যই। আচ্ছা, দাদার এমন কোনো ব্যাড হ্যাবিটস আছে যেটা তুমি চেঞ্জ করতে চাও? সেম কোয়েশ্চেন দাদাকেও, মানে আমার কোনো ব্যাড হ্যাবিটস তুই চেঞ্জ করতে চাস? এই লোকের কথা ধরা। এটা ব্যাড হ্যাবিটস না, এটা একটা ইমোশনাল ব্যাড হ্যাবিট। আচ্ছা ঠিক আছে, এটা আমি চেঞ্জ করব। আর আমি একটা ব্যাড হ্যাবিট আছে, এমনিতেও ওর খুব একটা কোনো ব্যাড হ্যাবিটস নেই, কারণ আমরা দুজনেই স্মোক করি না, আমরা দুজনেই একেবারে নন অ্যালকোহলিক, আমাদের এই রিলেটেড কোনো ব্যাড হ্যাবিটস নেই। বাট শুভেন্দু বাথরুমে গেলে নিজের ফোনটাকে সাথে করে নিয়ে যায়, ইটস আ ভেরি ব্যাড হ্যাবিট। এটা আমি চাই তুই ছেড়ে দে। কেন, কি হয়েছে ওতে? আমার পোষায় না জিনিসটা। তারপর তুই এটা খাবারের ডাইনিং টেবিলে রাখিস, তারপর তুই কি করিস ফোনটা বাথরুমে নিয়ে, আমি তো বুঝতে পারি না। বাথরুমে নিয়ে গিয়ে কি আমি কোমোটে ডোবাই? তুই যেখানেই ডোবা, তুই ওটা বাথরুমে মানুষ কি করতে যায়? ঠিক আছে, এইটা একটা এই যে তর্কগুলো করে, এইটাই হচ্ছে চেঞ্জ করবা। যাই হোক, আচ্ছা, আর এমন কোনো গুড হ্যাবিটস আছে যেটা ইমপ্লিমেন্ট করতে চাও? সেরকম করে তো অনেক কিছুই নিজেকে করার, মানে ইমপ্রুভ করার জায়গা রয়েছে। আপাতত যেরকম আছে চলছে, ভালোই আছে, বেশি অত চাইলে না গন্ডগোল। আমার একটা আছে, শুধু ওর না, ও প্লাস ওর বাড়ির সবার। সেটা হচ্ছে এদের সবার মধ্যে শ্রবণ ক্ষমতা একটু বাড়াতে চাই, সবাই যেন একটু শোনে বেশি আর বলে কম। দেখ তুই তো পাঠক,
তোর তো পড়াই কাজ, তাই না? আর সেই সঙ্গে শোনাও কাজ। তা আমরা বলবো তুই শুনবি। এরা লোকের কথা শোনে না, নিজেরা বলতে শুরু করলে আর কারো কথা শোনে না। তুই আমাকে এটা বলতে পারিস না, আমি শুনি না তোর কথা। তুই এখন অনেক শুনিস, আগে এতটা শুনিস। হ্যাঁ এটা ঠিক, আমি অনেকটা চেঞ্জ হয়ে গেছি। দাদা যখন রাগ করে তুমি তখন কি করে মানাও? আমি সেম প্রশ্ন দাদাকেও, তুমি দিদিকে কি করে মানাও? আমি মানাই না। ও কোনোদিন মানে না আমাকে। আমি সত্যি কথা বলতে ওর উপর যে ওরকম মানে ম্যাসিভ রাগ যেটাকে বলে, আমার আসলে রাগ হয়ে গেলে আমাকে মানানো সত্যি খুব কঠিন। কারণ আমি শেষ কবে রেগেছি আমার মনে নেই। হ্যাঁ ওরকম আমি বার্স্ট আউট রাগ মানে, কিন্তু বার্স্ট আউট রাগে আমি যখন শুভেন্দু রেগে যায় তখন সব এদিক ওদিক হয়ে যায়, মানে প্ল্যান প্রোগ্রাম। আর শুভেন্দু হচ্ছে একটা কূটনীতি, মানে মাথার মধ্যে গিজ করে, মানে ও সব প্ল্যান ক্যান্সেল করে দেবে যেটা আমরা ভেবেছিলাম, এবং এমন ভাবে ক্যান্সেল করবে আপনার মনে হবে যে না সিচুয়েশনটা বোধহয় ওই রকমই, হ্যাঁ ক্যান্সেল। পরে আবার আমাকে বলবে আমি জানি ইচ্ছা করে করেছি, তোকে নিয়ে গেলাম না দেখলি, মানে এইরকম ও প্রচুর এরকম আমাকে শায়েস্তা করে। আচ্ছা দাদা এত সুন্দর গান করে, গান নিয়ে কোনো ফিউচার প্ল্যান আছে? গান নিয়ে অনেক ফিউচার প্ল্যান আছে। সত্যি কথা এটা একটা ভালো প্রশ্ন, যে আমার মানে বেশ কিছুদিন আমার কোনো গান অফিসিয়াল রিলিজ করা হয়নি। অফিসিয়াল রিলিজ মানে সমস্ত ডিজিটাল স্টোর গুলোতে। আমার দুটো গান ইতিমধ্যেই মানে বহুলভাবে মানে প্রচলিত, এবং সেগুলো রিলসে, ইনস্টাগ্রাম, আমাদের দেশে তো টিকটক নেই, কিন্তু সারা পৃথিবীতে যে বাঙালিরা রয়েছেন তারা টিকটকে ওই গানগুলো ব্যবহার করেন, ইনস্টাগ্রামে ব্যবহার করেন। দুটোই খুবই ভাইরাল দুটো গান। একটা হচ্ছে আলগা করো খোপার বাঁধন, আর একটা হচ্ছে এই মেঘলা দিনে একলা। তো তারপরে আমার এই লেটেস্ট কোনো গান অনেক দিন আমি রিলিজ করতে পারিনি। এটা করতে পারিনি 2-3টে কারণ আছে। আমার মানে পড়াশোনার, আমি বললাম যে এটা পড়াশোনার ব্যাপার চলছে, সেটা নিয়ে আমি ব্যস্ত ছিলাম, তার মধ্যে ট্রিপসগুলো চলছিল। কিন্তু এই সামনে একটা গানের চলছে, মানে প্ল্যানিং চলছে, আশা করি ভালো হবে, দেখা যাক। শখ বলতে শুভেন্দুর ঘোড়া ছাড়া ওই একটাই, মানে গান বাজনা। ওর খুব শখ আর কি, নিজের গান রিলিজ করবে নিজে। আর এখন সত্যি কথা বলতে এই সোশ্যাল মিডিয়ার জন্য এই ইন্ডিপেন্ডেন্ট মিউজিশিয়ান বা ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট যারা রয়েছেন তাদের এত সুবিধা, অ্যাটলিস্ট কারোর পায়ে ধরতে হয় না, কারোর থেকে ইনসাল্ট পেতে হয় না, লেভেলগুলোর কাছে দৌড়তে হয় না। তোমার কাছে যদি একটু ট্যালেন্ট থাকে বা যদি একটু তুমি চৌখস হও এই ধরনের টেকনিক্যালিটিস নিয়ে, কারণ এইগুলো জানবার আছে, তাই না? আমি কোথায় কোথায় রিলিজ করব, কোথায় আমার রেভিনিউ জেনারেট হবে, এইগুলো যদি একটু তুমি জেনে নাও, তুমি নিজেই নিজের রাজা। সো অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার, মানে কন্টেন্ট ক্রিয়েটারের জন্য বস হচ্ছে অডিয়েন্স। এবার অডিয়েন্সকে আমি কিভাবে তাকে সব থেকে ভালোটা ক্যাটার করতে পারি সেইটাই আমার মাথায় চলবে। তার জন্য আমার মানে কর্মচারীকে ডাউন ফিল করাতে হবে না, যেটা একটা নোংরা অফিস পলিটিক্স আমি দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানিতে, যে এরকম নিজে ভালো হতে গিয়ে একটা সামনের মানুষকে কত সহজে আর কি অসম্মান করা যায়, খারাপ করা যায়, সেইটা অ্যাটলিস্ট ইউটিউবে এই কামড়াকামড়িটা নেই। সবাই যে যার মতো আসলে। আর সত্যি কথা বলতে ইউটিউব প্ল্যাটফর্মটা কি বলুন তো, বিশেষত ট্রাভেল ব্লগ আমি বলতে পারি। ধরুন দার্জিলিং 1 কোটি মানুষ যাচ্ছে, আর মানে দার্জিলিং এর ভিডিও কেউ মানে এরকম বানাচ্ছে যে এক পরদেশি মেরা দিল লে গয়া, যাতে যাতে মিঠা মিঠা গম দে গয়া। আবার একজন বানাচ্ছে বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে। এবার আপনি বেদের মেয়ে জোসনা দেখবেন না এক পরদেশি দেখবেন, সেটা তো আপনার হাতে, তাই না? সো এই মজাটা আমার খুবই ভালো লাগে, সবাই ইন্ডিপেন্ডেন্টলি নিজের মতো কাজ করে। এখন যে সময়টা চলছে এটা কিন্তু আমি বলবো যে কন্টেন্টের জন্য গোল্ডেন পিরিয়ড। কেন? কারণ এই যে ডেমোক্রেটাইজেশন হয়ে গেছে, তাতে যে কোনো মানুষের হাতে পাওয়ারটা চলে এসেছে। হ্যাঁ বলছি, যদি নিজের ইচ্ছে থাকে, তুমি যেভাবে ইউজ করবে, হ্যাঁ ইন্ডিপেন্ডেন্টলি কিছু করবেন, তার কিন্তু খুবই ভালো একটা সময়। যাই হোক, এই ভিডিওটা জানি না কিভাবে দেখবেন আপনারা, এত বড় ভিডিও আর লেন্দি করছি না, এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। স্টে টিউন, টাটা।